নমস্কার, আমি সোমনাথ। আম আজ ইন্ট্রোটা একটু বড় হতে পারে। প্লিজ একটু ধৈর্য ধরে শুনবেন। আজকে আমি কিছু শেয়ার করতে এসেছি, যেটা নিয়ে মানে আজকের যে শিল্পী আছেন বা আজকে অনুষ্ঠানে যাকে নিয়ে আলোচনা আছে, তার বিষয়ে। তাই একটু আলোচনা এই বিষয় নিয়ে করে নিতে চাইছি। এবার আমার একটা স্বভাব আছে, যেটা হচ্ছে শিল্প বা শিল্পী নিয়ে জানার আগ্রহ বা শেখার আগ্রহ। সেটা যেখান থেকেই হোক না কেন। সময়ের সাথে সাথে যখন যেখান থেকে পেরেছি শিখেছি। সালটা ২০২০, মোটামুটি সেই সময়ই হবে। তখন আমি এবিপি আনন্দে কাজ করছি। আমি তখন থাকতাম কলকাতার এয়ারপোর্টের কাছে। এবার ৩ তলাতে আমি থাকছি। সেই ফ্ল্যাটের নিচে একটা গ্যারেজ ছিল। আর ঠিক তার উল্টো দিকটাতেই ছিল ২ তলা একটা বাড়ি। সেই দোতলা বাড়িতে সবসময় নিচে বাচ্চাদের আনাগোনা কিন্তু চলত। এবার কখনো পড়াশোনা করার জন্য বা কখনো কেউ আঁকা শিখতে আসতো। এটা আমি সবসময় দেখতে পাচ্ছি। বাচ্চাদের চিৎকার, বাচ্চাদের হৈ হুল্লোড় সবসময় আমার কানে আসছে। এবার সেখানে যে পড়াশোনা করাতো সে কাকিমা, আঁকা শেখাতো কাকু। এবার আমি একদিন দেখছি যে আমি যখন অফিস থেকে ফিরছি, তখন দেখছি ওই যে আমার ৩ তলা ফ্ল্যাটের নিচে যে গ্যারেজ ছিল, সেই গ্যারেজে একটি ওই কলেজ যাওয়ার মতন বয়স, সেরকম বয়সের ছেলে একটা ছবি আঁকছে। ভিতরে গেলাম। আমি বললাম যে, "আমি আসবো?" তো বলল, "হ্যাঁ, নিশ্চয়ই আসুন, আসুন।" আমি জিজ্ঞেস করলাম যে, "এটা কিসের ছবি আঁকছো তুমি?" ডাইনোসরের সে সময়ে কি প্রাণীরা ছিল, সেইগুলো নিয়েই একটা ওখানে আঁকা ছিল। আর অনেক বড় আঁকা একটা গ্যারেজের মধ্যে। তো আমি বললাম, "এটা কার জন্য তুমি আঁকছো?" তখন বলল, "এটা ইন্ডিয়ান মিউজিয়ামে যাবে।" এবার ওই যে অয়েল পেইন্টিং এর যে ছবিটা আঁকাটা দেখে আমি বললাম যে, "তুমি কি আঁকা শেখাও?" তখন বলল, "হ্যাঁ, শেখাই।" এবার আমাকে শেখাবে? বলল, "সময় তো একদম আমার হাতে কম। তাই একমাত্র আমার সকালটা ফাঁকা আছে।" তো আমি বললাম, "ঠিক আছে।" তখন শীতের সময় ছিল। তো আমি বললাম, "ঠিক আছে।" এবার আমি যখন আঁকা শুরু করছি, তখন আমাকে ওয়াটার কালারের জন্য আ শেখার জন্য বলল যে, "ওয়াটার কালারকে যদি আমি হ্যান্ডেল করতে পারি, তাহলে আমি অন্যান্য যে কালারের মিডিয়ামগুলো রয়েছে, আমার কাছে তা অনেক সহজ হয়ে যাবে।" তো আমি বললাম, "ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ওয়াটার কালার দিয়ে শুরু করব।" এবার শুরু হলো আমার থেকে ছোট বয়সের গুরুর কাছে শেখা। শিখেছি যতটা আমি সময় দিয়েছি, যতটা আমি সময় দিতে পেরেছি। আর ওর সঙ্গে কথা বলেছি, মনে যা কিছু প্রশ্ন ছিল, আঁকা নিয়ে যা প্রশ্ন ছিল, সে সমস্ত প্রশ্ন করেছি এবং তার উত্তরও আমি পেয়েছি। এবার সেটা ওয়াটার কালার, অয়েল পেইন্টিং, ডিজিটাল আর্ট সবকিছুতে তার দখল ছিল। মানে বাচ্চা বয়সে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাওয়া থেকে গভর্নমেন্ট আর্ট কলেজে ঢোকা হোক বা বিভিন্ন দেশের পুরস্কার পাওয়া থেকে কমিক কন যে অ্যাওয়ার্ড হয়, সেটাও কিন্তু তার ঝুলিতে রয়েছে। আমি তার কাছে শিখছি। দিন-রাত মানে এক করে সেই ছেলে কাজ করে যেত। যখনই আমাদের যেহেতু সামনেই, সবসময় দেখতে পাচ্ছি দিনে-রাতে কন্টিনিউ কাজ করছে। এবার যেহেতু আমার স্যার, সেই হচ্ছে আজকে আমার অতিথি। আ সেই ছেলেই আজকে হচ্ছে আমাদের অতিথি, সুমন্ত দে। আমি যদি দ্য ডিজাইন পডকাস্ট তখন শুরু করতাম, তাহলে হয়তো এতদিনে ওর ভিডিও বানিয়ে ফেলতাম। এবার অনেক দেরি হয়ে গেছিল আমাদের। কোভিডের সময় ২৪শে মে ২০২১ সুমন্ত আমাদের ছেড়ে চলে যায়। মা আর বাবাকে একা রেখে। মাত্র ২৯ বছর বয়স ছিল তার। সমস্ত কিছু, তার সৃষ্টি, তার শিল্প, সমস্ত কিছু ফেলে রেখে। আমি এবিপি আনন্দে কাজ করাকালীন আ কোভিডকে খুব কাছ থেকে দেখেছি। মানে যেহেতু নিউজে কাজ করছি, তাই আমাদের ওই যেদিন কোভিড ডিক্লেয়ার হয়, তার পরদিন থেকে কিন্তু মোটরসাইকেলে যাতায়াত শুরু হয় বাইক নিয়ে। রাস্তা পুরো খাঁ, খাঁ করছে। কলকাতার ফাঁকা রাস্তায় যখন বাইক নিয়ে বেরোচ্ছি, তখন শহরটাকে অচেনার মতন দেখতে লাগছে। মানে এখান থেকে বালিগঞ্জ পর্যন্ত। মানে কেউ পাশে আসতে
তখন ভয় পাচ্ছে, যখন একটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলির কাছে যাচ্ছে, সেই সময় ভয় পাচ্ছে। আমি আপনাদেরকে সিচুয়েশনটা বোঝাবার চেষ্টা করি। ঠিক সেই সময়ই কিন্তু সুমন্ত চলে যায়। এবার সেই সময়ে অসহায়ের যে মুহূর্তটা ছিল, সেটা আমি প্রত্যক্ষভাবে একদম সরাসরি প্রত্যেকটা মুহূর্ত আমি দেখতে পাচ্ছি। এত কোলাহল যে আ বাড়ি, এত আনন্দ খুশির যে বাড়ি, সেই বাড়িটা আমি আস্তে, আস্তে নীরব হতে দেখতে পাচ্ছি। মাকে দোতলার ছাদে চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখেছি। কখনো আবার জোরে কেঁদে উঠতে দেখেছি, কখনো আবার চুপ করে একা আ একভাবে বসে থাকতে দেখেছি। ঘটনাটা হচ্ছিল কিন্তু আমার চোখের সামনে। আমি তখন ৩ বছরের সন্তানের বাবা। আমার কোলে বাচ্চা আছে। আমার স্ত্রী আর আমি দুজনে এটা একদম অনুভব করতে পারছি সামনাসামনি দেখে। আমাদের আমাদের মা-বাবারা যেরকম সাধারণ হয়, যেরকম ফোন নিয়ে অতটা জানে না, স্মার্ট নয়। যেরকম সচরাচর বিভিন্ন দপ্তরে যাওয়া হোক বা ঘোরা হোক, ফেরা হোক, অতটা যেরকম যেরকম সাধারণ মা-বাবা হয়, সুমন্তর মা-বাবাও ঠিক সেইরকমই। এবার সেইরকম অতি সাধারণ আমাদের কাকু-কাকিমা, এবার শুরু হলো সেই মা-বাবার ঘুরে দাঁড়াবার লড়াই। শুরু হলো কিভাবে তারা নিজেদের আ নিজেদেরকে সামলে প্রত্যেকটা মুহূর্ত তারা সমুদ্র স্মৃতি, সমুদ্র শিল্পকে বাঁচিয়ে রেখে পুরো গোটা বিশ্বকে যাতে ছড়িয়ে দিতে পারে, তার লড়াই। আর সমাজের মধ্যে কিছু ফিরিয়ে দেওয়া, সমাজের জন্য কিছু করার, নতুন করে উদ্যোগ নিয়ে সেটারও লড়াই শুরু হলো। এবার আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাইছি সেই ভগবান তুল্য মানুষ দুজনকে, আমাদের কাকিমা সাধনা দে এবং কাকু দীপক দে। নমস্কার আপনাদেরকে। অনেক, অনেক স্বাগত দ্য ডিজাইন পডকাস্টে। নমস্কার। আমি মানে এরকমভাবে হয়তো আমি ১ম ডাকলাম আর ১ম আসছি। এমনি আপনার বাড়িতে যাওয়া নিজেদের মতন করেই গেছি। কিন্তু আজকে এমনি কোনো কারণ নেই। আমার মনে হলো যে আপনাদের সাথে বসবো আর সুমন্তকে নিয়ে আলোচনা করব। সেই জন্যই এটা প্রচেষ্টা আমার। হয়তো আজকে সমুদ্র ওইদিকেই বসতো। সমুদ্রের সঙ্গে কথাবার্তা হতো। কিন্তু যখন সমুদ্র নেই এই কথাটা আমাদের বলা ভুল। সমুদ্র সবসময় আমাদের সাথে আছে। আর ওইজন্য আমি বিশেষ করে আপনাদের পারমিশন নিয়েই আমি ওর ফটো ফ্রেম ইউজ করতে চাইনি। মানে এতে কোনো আপত্তি নেই না, তো? না, মানে না। আমি সত্যি করে মন থেকে বলছি, আমি কোনো ফটো ফ্রেম ইউজ করতেই চাইনি। কারণ ও ফটো ফ্রেমে নেই। ও আমাদের কাছে, এটা আমার বিশ্বাস, ও প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে আছে। এখনো আছে। যখন প্রত্যেক ওই মার্চ মাস নাগাদ আমাদের গ্যালারি হয়, ও সেখানেও থাকে, ওর আঁকা থাকে, ও শিল্পী যা কাজকর্ম করেছে শিল্পী হিসাবে, সেগুলোও বর্তমান। আমি দ্য ডিজাইন পডকাস্টে আপনাদের দুজনকে অনেক, অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ১ম এ একজন শিল্পী যখন জন্ম নেয়, তখন তো একটা পরিবারে জন্ম নিচ্ছে। এবার সেই পরিবারে যখন জন্ম নিচ্ছে, আমরা শিল্পীর কাছ থেকে তার পরিবারের মা-বাবার এই গল্প শুনেছি আমরা, এই কথাবার্তা আলোচনা শুনেছি। আজকে আমরা আপনাদের চোখে সে কেমন ছিল, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। ও ছোটবেলাতে, মানে সুমন্ত যখন ছোটবেলাতে ওর বেড়ে ওঠা, ওর ১ম কি বোঝা যাচ্ছিল যে না কিভাবে মনে হচ্ছিল যে না আস্তে, আস্তে এ শিল্পীর দিকে এগোচ্ছে? আমি ওর ছোট বয়সটা আমি জানতে চাইবো। তারপর আমি আপনাদের নিজেদের স্টোরি জানার চেষ্টা করব। আমি জানি ভালো করে কাকু অনেক বড় আর্টিস্ট একজন, ঠিক আছে? ওনার কাজ দেখলে আপনার মুগ্ধ হয়ে যাবেন, সেরকম মানে প্রতিমা শিল্পী বলবো না, অ্যাকচুয়ালি প্রতিমা শিল্পী বলা ভালো, ঠিক আছে? ওনার প্রতিমাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা ওনার নিজের বানানো। যেহেতু পুরো পরিবারটাই বুঝতে পারছেন শিল্প সংস্কৃতিতে একদম ভর্তি, তাই ১ম এ আমি জানতে চাইবো যে সুমন্ত্রকে নিয়ে ও ছোটবেলার কিছু গল্প আমার শেয়ার করলে খুব ভালো হয়। তো সুমন্ত ছোটবেলায় যখন নাকি ওর পড়াশোনা শুরু হলো, তখন ছবির বই খুব পছন্দ করত। কারণ আমি ছবির বই কিনতে খুব ভালোবাসতাম। বিভিন্ন রকমের ছবি দেখতেও ভালোবাসতাম, কিনতাম এবং সেগুলো ওকে দিয়ে দিতাম। ও দেখত এবং স্লেটে হোক, খাতায় হোক, ও সেগুলো না দেখে, দেখে আঁকার চেষ্টা করত। তখন আমি বুঝলাম
যে পড়ার বই থেকে, পড়ার বই তো পড়ছেই, কিন্তু তার পাশাপাশি এই যে আঁকার বইগুলোকে দিচ্ছি, ও আঁকার বই পেয়ে খুব আনন্দ পেত, ভীষণ আনন্দ পেত আঁকার বই পেয়ে। সেই জন্য ওকে আঁকার বই কিনে দিতাম বেশি। তারপরে তো পড়ার বইয়ের মধ্যে বিভিন্ন রকমের ছবির বই ছবি ছিল, সেগুলোও দেখতো। আর ওই পড়ার ফাঁকে ফাঁকে ও যেখানে সেখানে জায়গা পেলেই ওই স্লেটের ওর মধ্যেও সব চক দিয়ে বইতেই আঁকতো, আঁকা আছে, সব মানে বইয়ের মধ্যেও অঙ্ক, সেগুলো মানে যে আঁকতো। কোনো এটা বই, দেখতাম ওর খাতা, ছোটবেলার একটা ওটা খাতার অভ্যেস। পিছনে সামনে। ও একবার ও অক্সফোর্ড ডিকশনারি 3টে পার্ট নিয়ে আসে, তখন ও ছোট, ও বসতে টসতে পারে। ওইগুলোর উপরে বসে ও বইয়ের ছবিগুলো আছে, সাপ, বিভিন্ন, মানে এগুলো তো পৃথিবীর সব প্রান্তেরই ছবি থাকে, গাছপালা, জঙ্গল, নদী। উপরে বসে এরকম বড় বড় বই তো, এরকম বড়, ওর উপরে বসতো, বসে তার উপরেই আঁকিবুকি। বাকি যারাও এসছিল তারা ওই ছবিতে ওর আঁকিবুকি দেখেছে। ছোটবেলা ম্যাক্সিমামই গাড়ি থাকতো, বাইক, গাড়ি টাড়ি, চাকা টাকা, ওইগুলো। আর ওর অক্ষর শেখার আগে ও ড্রয়িং করতো। মানে অ আ ক খ ওরকম ABCD লেখা শেখে তো বাচ্চারা প্রথমে। না, প্রথমে ও আগে ছবি আঁকতো। আঁকিবুকি করে কিছু একটা ঘরের মতো হলো, একটা চাকা দিল, একটা দাগ দিল ছোট ছোট করে কিছু, এরকম ছবি আছে। আমি দেখাতে পারবো। ওরকম অক্ষর শেখার আমি যখন মানে অক্ষরটা শেখাতাম, দেখছিলাম যে কিছুদিন আমি শেখাতে খুব ওকে কষ্ট। তার আগে আমি টিউশন করতাম কয়টা বাচ্চাকে। তখনও বসতে ঠিক মতন করে পাচ্ছে না। না, না, অত না। কিন্তু ওর আঁকিবুকিটা ওর ওর বাবা রং নিয়ে আসতো। দিয়ে ওইগুলো দিয়ে, মানে ওটাই ওর পছন্দ আরকি। তারপরে যখন নাকি হাতে খড়ি হয়ে গেল, অক্ষর তো শেখাতে হবে। স্কুলে তখনও ভর্তি করিনি। যারা ছোটবেলা একদম ২ বছর, ২.৫ বছর ভর্তি করে, আমরা করিনি। যেহেতু আমি টিউশন করতাম, তখন আমি ভাবলাম যে না, ওকে ওদের সঙ্গেই ছেড়ে দিই। এবার আমি ওদের পড়াতাম, ও সেই বসে বসে আমাকে হাতে ধরে কষ্ট করে, ওকে লেখাপড়া খুব একটা শেখাতে হয়নি। ও সবার সঙ্গে বসে একটা সময় একদিন রাতে দেখি কি ABCD নিজেই লিখতে পারছে। ওই সব বসলো না সবার সঙ্গে। দেখি ABCD লিখছে। বইটা দেখে আমি তখন বললাম যে ও তো লিখতে পারছে। তারপরে বসলাম। ওর বাবা রাতে এসে বসতো। ওরকম করে করে দেখলাম বেশিদিন লাগেনি শিখে। কিন্তু প্রতিদিন স্নান করার পরে ও ঠাকুমা বসতো। ঠাকুমা ছিল ওর বোন। ওর একটা বোনের বায়না ছিল খুব। ওর একটা বোন, আমার একটা বোন লাগবে। বোন ব্যাপারটা তো তখন ছোটবেলায় নেই, মানে বোন ব্যাপার এরকম। আর বেশি বোনের বায়নাটা হয়েছিল স্কুলে ভর্তি হয়ে। আ ওর সঙ্গে ওরই ক্লাসে একটা ছেলে ছিল। আ কি নামটা আমার মনে নেই। অনেক দিনের আগে তো। তো ওরা ২ ভাই-বোন পাশাপাশি গিয়ে বসতো। ওর কি মনে হয়েছিল যে ওরকম একটা বোন মনে হয় ভালো থাকলে সাথী। তো বাড়ি এসে বলছে, "আমারও একটা বোন লাগবে। আম্মা আমার কিন্তু একটা বোন লাগবে।" তখন আমি বললাম, "বোন লাগবে? বোন খেলনা নাকি যে কিনে নিয়ে আসা যায়?" আমি বলছি, "আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে।" ওর ঠাকুমা বলল, "আচ্ছা, তুমি তো আমার বড়দাদা, আমিই তো তোমার বোন।" সেই থেকে ঠাকুমাকে বোন ডাকা শুরু হলো। ও জানতো ওর ঠাকুমাই বোন। এমনকি যতদিন ওর ঠাকুমা বেঁচে ছিল, বোনেই ডাকতো, আর ঠাকুমা ওকে বড়দা বলেই ডাকতো। ও আর আমার কাকির শাশুড়িকে ও ডাকতো ভাই বলে। বোন, এবার কাকির শাশুড়ি কিছু একটা ডাকতে হবে। তারপরে আমার শাশুড়ি বলল, "আমি নয় বোন হলাম, তাহলে তো তো ভাই ২ দিন বাদে বললি তোর ভাই লাগবে। তো ভাই পাবি কোথায়?" কই, "কেন?" তখন কাকিমা ঘরে আসতো। খুব আদর করতো সবাই। ছোটবেলাতে এত শান্ত ছিল না, খুব ভালোবাসতো সবাই। এসে কাকিমা বলল, "ওই যে তুই আমাকে ভাই বলে ডাকিস, ভাই তুই আমাকে।" সেই থেকেই। আর আঁকাটা ছোটবেলায় একদম। তারপরে ওর বাবা কি ছবির বই নিয়ে আসতো না, ছবিগুলো করা। কালার করা থাকতো না। একদিক কালার করা, একদিকে ওই কালার নিয়ে আসতো। ছোটবেলা থেকে রং করতো, একটু রং বের হতো না। ওটা দেখতো এখানে একদিকে কালার করা, বুঝতে পেরেছি। একদিকে রং করতো। একদিন ওর বাবা আসার পরে আমি, "দেখো ও রং করে।" ওর বাবা বলল, "ও করেছে?" আমি বললাম, "হ্যাঁ।" আর আমার শাশুড়ি ওকে বসে দেখতো। বলে, "ভাই, আমার ভাই তো তাহলে বিশাল বড় আর্টিস্ট হবে।" বলে, "কি করে করলো? আমিও তো করতে পারবো না।" বলছে, "ভাই আমি তো করতে পারবো না, তুমি।" মানে এরকম ওর, মানে আঁকার প্রতি নেশা ওর নেশাটা তখন থেকে ছিল। ভীষণভাবে। এই আঁকার নেশাটা কি মানে
আপনাদের পরিবারের কেউ আছে? হ্যাঁ, ওই যে ও করে, আমি তারপর ওর কাকা আমি তো করে। অবসর সময়ে ওই প্রতিমা টতিমা করতাম টুকটাক, তারপরে কিছু আঁকার সরষে টিউশন করতো। আঁকার টিউশন ওর টিউশন দেখছে শুধু? করতাম। ছোটবেলায় না, ও তো ছোটবেলাটা ও বড় হলো, বাবা ছবি আঁকছে, মাটির কাজ করছে, কাকা হয়তো প্রতিমা বানাচ্ছে, আমি টিউশন করছি। আমি যখন টিউশন করছি ওকে কোলে নিয়ে বসে আমি পড়াচ্ছি, আমি পড়াতাম। তো ওর ছোটবেলাটা ওইভাবেই এবং এইভাবেই ওর বড় হওয়া। মানে পড়াশোনাটা যে আমি আলাদা করে ওকে নিয়ে বসে কখনো পড়াইনি। ছোটবেলায় কখনো টিচারও ছিল না। আমরা পড়াতাম। আমি সারাদিন যে টিউশনির মধ্যে স্কুলে আমার সঙ্গে যাওয়া। রাতে এসে ওর বাবা ওকে ইংলিশ পড়াতো। ইংলিশটা ওর বাবা করাতো। রাত্রেবেলা ওকে অফিস থেকে এসে আমি একটু রেস্ট ফেস্ট নিয়ে স্কুলে যাই, তখন ক্লাস 5 এ উঠে গেছে আর কি, 5-6 এ 5-6 এ উঠে গেছে তখন। মাধ্যমিক পর্যন্ত ওর হ্যাঁ, বাবাই দেখেছে। ও সমস্ত পড়া বলতো, "তুমি কমপ্লিট করে রাখবে।" তারপরে আরেকটা ওর ছিল, পড়ানোর পরে খাওয়া দাওয়া হয়ে গেলে শোবার সময় ওকে গল্প বলতে হবে। প্রতিদিন গল্প। প্রতিদিন ওকে কত গল্প আমি বানিয়ে বানিয়ে বলি, সব গল্প তো আমার জানা ছিল না, বানিয়ে বানিয়ে বলতাম। একদিন কি হয়েছে, এটা ওদের অভ্যাস হয়ে গেছিল যে বাবার থেকে আমি গল্প শুনে ঘুমাবো। একদিন হচ্ছে আমার অফিসে খুব কাজের চাপ ছিল, সেদিন খুব টায়ার্ড লাগছিল আমার। আমি গল্প শুরুও করেছিলাম, কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমার ট্রেন নেই। হঠাৎ ভোরের দিকে দেখছি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তখন আমি, কি ব্যাপার, কান্না করছে কেন? ও জিজ্ঞাসা করলো, কিরে কাঁদছিস কেন তুই? বলে, বাবা আজকে আমাকে গল্প বলেনি, ঘুমিয়ে পড়েছে, সারা রাত জেগেছিল। ওই যে জেগে জেগে গল্পটা কান্না হয়েছে করছে। ঘুমায়নি। আর খাওয়ানোর সময় তাই আমার শাশুড়ি গল্প শুরু করতো, একই গল্প। বয়স্ক মানুষ তার গল্প, অমুকের মেয়ে তমুকের সেই একই গল্প। বলতে, বলতে তো উনি গন্ডগোল করতো। মানে বয়স্ক মানুষ যা হয়, "তুমি কিন্তু এক কথা দুবার বলছো। ওটা কিন্তু এইখান থেকে না, আবার ওখান থেকে শুরু করো", ওরকম। এবার আমি খাওয়ালে আমি গল্প বলতে, বলতে তো আমার ননদের বাড়ি বিশাল বড় পুকুর। ওই যে দিদিভাইয়ের বাড়ি, ওর ছোট বোনের বাড়ি ওই পরের গলিতে। ওদের বিশাল বড় পুকুর এবং ৩ দিকে ঘাট বাঁধানো। খুব সুন্দর পুকুরটা। প্রচুর লোক স্নান করে। ওকে মাঝে ২ দিন ও সাঁতার শিখাতে নিয়ে গেছিল। একদিন আমি গল্প করতে, করতে কিছু পারি না। আমি বলছি কি, ওরা কাং ডাকে ছোট পিসিকে। আমি বললাম কি, "কাঙের পুকুরেও না কুমির আছে", গল্প বলতে, বলতে। ও তো সবাইকে বলছে। মা বলছে পিসির পুকুরে কুমির আছে। তা আমার কাকি শাশুড়ি বলে, "এই তুই গল্প বলতে, বলতে ছেলেকে কি বলছিস? ওই পুকুরে কুমির এসছে?" আমি বলছি, "হ্যাঁ, ওই খাল দিয়ে ভেসে, ভেসে এসছে তো।" আমি বলছি, "আমি আর কি করব?" মানে ওকে গল্পটা বলতেই হবে। রেগুলার ওকে বলতে হ্যাঁ, হবে তবেই খাওয়ানোর ঘুমাবে। সময় গল্প আমার শাশুড়ি শুরু করতো, শুরু করতে, করতে উনি শেষ হতো না। কারণ ২ জনকে তো গল্প বলছে। ওইদিকে দেওরের ছেলে অর্ককে, ওকেও গল্প বলতে হবে। ওইটা তারপরে আমার শাশুড়ি বলতো, "আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি আর পারছি না। এবার তুমি বলো", আমি বলতাম। বলে, বলে ওকে খাওয়ানো হতো। খাওয়ানোটা হতো খুব সমস্যা। একটু, একটু করে খুব ছোটবেলা থেকে ওর খাওয়াটা সব ঠিক আছে। পড়ছে, পড়াশোনা, ছবি আঁকা, খাওয়াটাই যেন ওর বড় হয়েও সেটা বড় খাওয়াটা। হয়ে আমি নিজেও হ্যাঁ, দেখেছি ওর খাওয়াটা, খাওয়াতে। খাওয়া পড়ে থাকতো। খাওয়া টিফিন বানিয়ে দিতাম। কলেজে গিয়ে বন্ধুরা খেয়ে বলতো, ফোন করতো, "কাকিমা তুমি এটা পাঠিয়েছিলে, খেয়েছি।" তা ও খেত না। আবার টিফিন আসলে ফেরত নিয়ে খাওয়াতে অরুচি নয়, ও যে কাজটা করত না, না, তাতে হ্যাঁ। ও মন দিয়ে এতটা ঢুকে যেত, খাওয়ার কথা খাওয়ার ভুলে দিকে যেত। মন ছিল না। খাওয়াতে ভুলে যেত। এমনও হয়েছে যে ও ওয়াটার কালার করছে। আমি কিছুদিন হরলিক্স, ও দুধ-টুধ খেত না। তা মাঝে মধ্যে হরলিক্স, কমপ্লান ছোটবেলায় এরকম দিয়ে আসতাম। ওই রয়েছে আঁকছে, আঁকছে। এ ওর মধ্যে বাবা! চুবি, চুবি ওর মধ্যে চুবি, চুবি করছে। আমি একদিন দেখি কি দিলাম একরকম কালার চেঞ্জ হলো কি করে। দিলাম তো একরকম। আমি আর কাঁচের গ্লাসে সুন্দর করে দিতে হতো। ও ভীষণ পরিপাটি ছিল। সুন্দর করে কাঁচের গ্লাসে আবার একটা ঢাকা দিয়ে সুন্দর করে আমি একদিন বললাম যে, "দিলাম একরকম কালার চেঞ্জ হলো।" গিয়ে দেখি কি ওর আর নেই। জলে নাচে ওটার মধ্যে চুবিয়ে, চুবিয়ে আঁকছে। তারপরে আমি নিয়ে গেলাম, আর খেতে হবে না ছাড়। তারপরে তোকে খাবো। স্কুলে যাওয়ার সময় এমনও হয়েছে আমি ভাত মেখে খাবে না। জুতোর ফিতাই করছে। আমি মেখে মুখে ২ গাল দিয়ে না। ওটাও খেতে চাইতো না। মানে ওর পড়াশোনা, খাওয়া এগুলো পড়াশোনাটা করবে আর আঁকাটা, খাওয়াটা সাইডে। মানে ওটা না করলেও মনে হয় আরকি জীবনের ব্যাপার। জোর করে খাওয়াতে হতো। ওর অনেক ব্যাপার ছিল। যখন রাষ্ট্রপতির ভবনে যেতে হলো ওকে হুম, হুম। পুরস্কারের জন্য, কিভাবে ওর ট্রেনিংটা হলো যে
ওখানে ও কম্পিটিশন দেওয়া ছোটবেলায় নেহেরুতে তখন ক্লাস 4 থেকে 5 এ না, উঠবে ওটার আমরা। গল্পটা আমি একটু বলছি। হ্যাঁ, বলো। একবার অফিসের কাজে আমাকে ওই জওহরলাল নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের পাশ দিয়ে যেতে হয়েছিল কোনো একটা কাজে যাচ্ছিলাম। দেখলাম যে অনেক বাচ্চা কাচ্চা ওই রয়েছে ওর মধ্যে। তো আমি কৌতূহল বলে গেলাম ওখানে। এখানে কি নেহরু চিলড্রেন্স মিউজিয়াম লেখা আছে। গিয়ে দেখি যে ওখানে পোস্টার লেখা আছে আঁকা শেখানো হয়, অনেক নানা রকমের আঁকা শেখানো হয়। তখন সেখান থেকে আমি ফর্ম নিয়ে আসলাম। হ্যাঁ, জিজ্ঞাসা করলাম যে এখানে কি ভর্তি করানো যায়? এখানে বললো হ্যাঁ, এখানে করানো যাবে না, আপনি ফর্ম নিয়ে যান। ফর্ম নিয়ে আসলাম, ওকে বললাম, ওর তো খুবই আনন্দ, ভীষণ আনন্দ। তারপরে যথারীতি আমরা দুজন নিয়ে ওখানে ভর্তি করলাম। আগের দিন রাতে ঘুমাইনি, পরের দিন ভর্তি হতে যাবে। নেহেরু চিলড্রেন মিউজিয়ামে আর কত সুন্দর জায়গা। হ্যাঁ, আর তারপরে মেট্রো করে যাবো আমরা। মেট্রো করে যাবো। তো আগের তো দিন রাতে ঘুমাইনি। ভর্তি করে দিলাম। তারপরে যেই শিক্ষকের আন্ডারে পড়লো, শিক্ষক সঞ্জয় ভৌমিক, সেই হলো তার সেই গুরু। হচ্ছে ও প্রধান উনিই গুরু, হলো। এবং উনি ওকে আরো এগিয়ে চলার পথটা শুরু করে দিলেন। উনি ১ম দিনেই আমায় ডেকে বলেছিল যে সেই দিন ওর ১ম ক্লাস ছিল। যে স্টুডেন্টরা ভর্তি হয়, একটা ক্লাস শুরু হয় না সেশনের? ওইদিন ১ম এ ৫টা থেকে ৭টার ক্লাস। শনিবার করে। তা ক্লাস শুরু হওয়ার পরে তখন ১ম ক্লাসটা উনি করে গার্জিয়ানদের ডেকে বলে কার কোথায় প্রবলেম, কি লাগবে কি, উনি গার্জিয়ানদের প্রত্যেকের ডেকে বলে। সবাইকে বলছে, ওর কথা তো কিছু বলছে না, ভীষণ তো শান্ত। তারপরে বলছে, "সুমন্ত কোথায়? আসো আমার কাছে।" তা গেল। বলে, "সুমন্তর মা কোথায়?" আমি গেলাম। বলে, "আমার ক্লাসে আজকে সবথেকে ভালো কাজ ও করেছে। আমি একটা আঁকতে দিয়েছিলাম।" বলে, "এত সুন্দর কাজ করেছে, ওর ড্রইং এর হাতটা অনেকটা ভালো। ওর যা কাজ অনেকটা এগোনো। তো আমি তো দেখবই, আপনারাও ওকে দেখবেন, যত্ন নেবেন ওর কাজে।" তারপর না কাজ দেয়। সবাইকে যখন বলতো প্র্যাকটিস করে নিয়ে আসতে, তোমরা ১ টা ২ টো করবে এরকম। ও প্রতিদিন একেকটা মানে ৬ দিন ৭ দিনে যেত, স্যারকে ওরকম করে এনে দেখাতো। স্যার তো ১ম যে ২য় ক্লাসে স্যার আমাকে ডেকে বলল, "ও অনেকটা কথা শোনে, ও খুব বাধ্য ছেলে।" তো ওইভাবেই ওর ক্লাস। ওর বন্ধু ছিল একজন, এখন সে বিশাল বড় লইয়ার, সূর্য দাস। ওর পাশে বসতো। ওর পরিবারের জেঠু লইয়ার, মা লইয়ার, বাবা লইয়ার। তার ফলে কি হয়েছে? ও একটু কথা বেশি বলবে। স্যার বলতো, "আরে সূর্য, ওকে একটু কাজ করতে দে। ওকেও ২ টো ১ টা কথা বলতে দে।" মানে আর ও চুপ করে সবারটা শুনতো। তো কথা খুব কম বলতো। কথা হ্যাঁ, কম। আর ওর ভালো বন্ধু সূর্য। ও ও ছবি আঁকতো ভালো। আর ও সারাক্ষণ ওর কানের সামনে কথা বলতো। তা স্যার বলতে, "আরে সুমন্ত, তোর অসুবিধা হয় না? ও তোকে করছে।" তা বিরিয়ানিটি যে ও এত কথা বলে, তোর কাজে অসুবিধা না? বলে, "আমি তো সব কথা শুনলামই না। ও কি বলল?" কিভাবে রাষ্ট্রপতির যখন ডাক পড়লো, মানে রাষ্ট্রপতির ভবনে যেতে হবে, তার আগের দিন রাত্রিবেলায় কি চলছিল সব, বা যাওয়ার প্রস্তুতিগুলো নিয়ে? হ্যাঁ, ওখানে তো ২ টো না ৩ টে স্টেপ হয়, পরীক্ষা হয়। ওই প্রত্যেকটা স্টেপে সেটা হলো। কলকাতাতেই হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষা হয়? এখানেই। নেহেরু চিলড্রেন মিউজিয়ামে। এখানেই ওটা পরীক্ষা হয়? এখানেই ওটা পরীক্ষাটা হলো। এটা মানে ওখানে গিয়ে যে অ্যাটেন্ড করবে সেই পরীক্ষাটা এখানে হলো। ও ওখানে ফাইনাল যেতে, পরীক্ষাটা হবে। হ্যাঁ, ওখানে যাবে, ও অ্যালাউ হলো। আরো এরকম অনেক ছিল। বিভিন্ন শুধু আঁকা না, বিভিন্ন বিভাগেই ওখানে গেছে অনেক স্টুডেন্ট। আর অনেকগুলো ধাপে পরীক্ষা হয়। অনেকগুলো ধাপে মানে পরীক্ষা হয়। ১ম এই ৭ দিন, বালভবনে চলে যাবে পরীক্ষাতে, তা না। তা না, ৭ দিন আর ধরে ৭ তাতে রকমের পরীক্ষা হবে। বাবারে! আমাদের সব ইসের থেকে, আমাদের মানে নর্থ বেঙ্গল, মালদা, পুরুলিয়া, মেদিনীপুর সবার থেকে এসেই পরীক্ষাগুলো হতো নেহেরুতে। এবার ১ম ধাপ হলো, মানে নেহেরুতে ৩ টে ধাপ পরীক্ষা হলো। তারপরে বালভবন থেকে লোক এসে আবার একটা লাস্ট ধাপ পরীক্ষা হলো। তখন সিলেক্ট হলো যে এ দিল্লিতে যাবে বালভবনে পরীক্ষা বালভবনে দিতে। পরীক্ষা দিতে। মানে অনেকগুলো ধাপ পরীক্ষা। ১ম উনারা একটা রাফলি পরীক্ষা নেয় যে এ বসবে। পুরুলিয়া, মেদিনীপুর, মানে আমাদের যতগুলো জেলা আছে সব জেলার থেকে আসলো। পরীক্ষা হলো। তার থেকে বাছাই করে যে বালভবন। বালভবনে লাস্ট একটা বালভবনে একটা পরীক্ষা হতো। এখানে কলকাতায়। উনারা আসতেন, উনারা এসে পরীক্ষা-টরীক্ষা নিয়ে যে এবার সিলেক্ট হলো। যে সবাইকে নিয়ে তো ওখানে সম্ভব না।
সিলেক্ট করে নিয়ে তখন বালভবনে আমরা 7 দিন ছিলাম না, প্রতিদিন পরীক্ষা হতো। ওখানে প্রত্যেকদিন পরীক্ষা প্রত্যেকদিন চলছে? একটা বিভিন্ন, শুধু আঁকা না, নানা রকমের দেয়াল লিখন থেকে আরম্ভ করে সমস্ত কিছু। মানে ওই একজনকেই করতে হতো? না 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 না, সমস্ত প্রত্যেকটা স্টুডেন্ট স্টুডেন্ট মানে না, এবার ওদেরকে ক্রিয়েটিভ দেয়াল ভাগ আর্ট। করে দিত। না, আমি সেটা বলছি না, আমি বলছি যে সুমন্ত গেল যখন, হুম, তখন ওকেই কি দেওয়াল লিখন করতে না দিত? না সবাই মিলে, সবাইকে সবাইকে সবাই মিলে। সবাইকেই? সবাইকে এবার সায়েন্স থেকে যেত নাটক, আবৃত্তি, কত্থক নৃত্য, তারপরে এই যে স্টোরি লেখা, মানে রাইটিং যেটা সেটা বিভিন্ন হলো। ক্যাটাগরি ছিল? হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি ছিল। সায়েন্সের থেকেও গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সায়েন্সের থেকে পেয়েছে। এবং সেই ছেলেটি আপাতত আমার নাম মনে নেই, এখন মনে থাকে না, ও নাসাতে আছে। যখন বালশ্রী পেয়েছে তারপরে ও অনেক সায়েন্স নিয়ে গিয়েছে, আমি শুনেছিলাম ও নাসাতে গেছে। তো ওরকম করে গিয়ে এবার সব পুরো ভারতবর্ষের সব স্টেট থেকে গেল, সবাইকে ক্যাম্পে রাখলো, আমরা আলাদা ছিলাম। আমরাও ছিলাম, মা বাবারা গেলে আলাদা তাদের থাকা। আমাদের হোটেলে থাকতে হ্যাঁ, হয়েছিল। এইবার কি পরীক্ষাটা মানে ভোর 6টা থেকে যে তুমি কিভাবে দাঁত ব্রাশ করছো, কিভাবে গিয়ে তুমি টয়লেট ইউজ করছো, স্নান করে টাওয়ালটা কি করে রাখছো, তুমি কি করে ব্রেকফাস্ট খেলে, তুমি কি করে চা খেয়ে চার কাপটা কি করে রাখলে, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বলে না পরীক্ষা, বাল্যশ্রী পরীক্ষাটা মানে ওই টাইপের। ও এরকম? সমস্ত তুমি রকমের ছবি টেস্ট। এঁকে দিলে ভালো করে তার মানে তুমি ভালো স্টুডেন্ট তাই নয়। তারপরে দিনের শেষে তুমি কি কি করেছো সকাল 6টা থেকে রাতে 10টা ঘুমোতে, তারপর তোমার ডায়েরি প্রতিদিনেরটা তুমি লিখবে এবং টিচার এসে তোমার লেখা তুমি কিভাবে লিখেছো, তোমার কটা বানান ভুল, তোমার কি, তুমি কত সুন্দর ভাষা, তোমার হাতের লেখা কি, উনি সমস্ত বিচার করতেন। এটা তোমার মাথার পাশে রইল। এবার তুমি ঘুমিয়ে পড়লে। এইবার সব স্টেট থেকে গিয়ে যে শুধু কলকাতারগুলো একঘরে দিল তা কিন্তু নয়। তোমাকে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে হবে। তার জন্য সব স্টেট থেকে দিয়ে মিশিয়ে তোমাকে থাকতে দিল। এবার ওর সঙ্গে উড়িষ্যা, বিহার আর সাউথ ইন্ডিয়ান এরকম পড়েছিল। একজন টিচার ছিল। ওই টিচার আবার ওর একটা মূর্তি বানিয়ে দিয়েছিল, উড়িষ্যার এক ভদ্রলোক। ওনাকে বলল, "তুমি সুমন্ত, তুমি একদিন বিশাল বড় আর্টিস্ট হবে। হয়তো তোমার সঙ্গে আমার পরিচয় হবে কিনা, এইটুকু একটা আছে আমার কাছে।" তো ওইভাবে থেকেই ওই 7টা দিন পরীক্ষা হয়ে তারপরে সিলেক্ট হওয়া, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া। বুঝতে পেরেছি। যে এটা মানে অনেক যে অনেক খুব টাফ সহজ কম্পিটিশন। না, না, না 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 না, না। একদম না। ভীষণ মানে খুবই শক্ত। একদিন কি হলো, ছেড়ে দিল যে, "যাও মাঠের থেকে কি আছে কুড়িয়ে নিয়ে আসো।" নিয়ে আসলো। যেখানে যা পাবে টিকিট, কুড়িয়ে নিয়ে আসো। হয়তো একটা কমলার খোসা, টিকিট, একটা দেশলাইয়ের কাঠি, কেউ হয়তো বোতাম পড়ে গেল, হয়তো ভাঙা একটা চুড়ি, এক টুকরা প্লাস্টিক সব নিয়ে আসলো। যে যা পেল, পাথর কুচি-মুচি। না, এটা দিয়ে তুমি যা পারো তৈরি করো। ক্রিয়েট করো। তোমার ক্রিয়েটিভ চিন্তাধারা দিয়ে এটা তুমি তৈরি করো। একদিন হয়তো মাটি দিল, নাও মাটি দিয়ে কাজ করো। তো ও যে কাজ করেছিল ওয়াটার কালার, ওর ওয়াটার কালারটা লাস্ট 10 বছর পরেও একজন এসে বলছিল যে পরীক্ষা দিতে গিয়ে যে, "সুমন্তর ওই কাজটা সুমন্ত দে কলকাতায় বালভবনে টানানো আছে।" তো ওইভাবে পরীক্ষাটা হয়। তারপর তো পরীক্ষা দিয়ে চলে আসে। ১ম বার হয়নি, ২ বার গেছে। ১ম বার হয়নি ওখানে। 2006 দ্বিতীয় এ বার গেছিল, ৬ এ 2007 গেছিল, ৭ এ হয়েছে, ৫ এ গেছিল। হ্যাঁ 5 এ। ৬ এ যায়নি, ৬ আমরা আর পাঠাইনি। তা ৭ এ স্যার বললেন, "ও যাক, ওর হবে, ওর পাওয়া উচিত।" ১ম টা হলো না। প্রচুর স্টুডেন্টদের সবাই ভালো কাজ করে। এইবার কাকে কিভাবে বিচার করব ওটা তো আমাদের হাতে না। পরের বার গিয়ে হয়েছে। আমি এটা জিজ্ঞেস করতে চাইছি, মানে এটা কম্পেয়ার ঠিক না। না, না বলুন। আমি যদি বলি যে রাষ্ট্রপতি পুরস্কারের সময় ওর যা পরিশ্রম, টেনশন, যা প্রিপারেশন ছিল বা আনন্দ ছিল, সেটা সবথেকে বেশি ছিল, নাকি যখন গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পাবে বা পাওয়ার জন্য তৈরি হচ্ছে, সেটা বেশি, কোনটা বেশি ওর টেনশন আসলে দিয়েছিল? দুটো দুরকম। তখন তো ছোট ছিল, মাত্র মাধ্যমিক পাশ করেছে। ওর কিছু বন্ধু-বান্ধব রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। ওইটা না ওর একটা স্বপ্ন ছিল। মানে রাষ্ট্রপতির কাছে যাবো, রাষ্ট্রপতির হাতে পুরস্কার পাবো। এটা মানে একটা ওর কাছে অন্যরকম ব্যাপার। তখন মাধ্যমিক পাস করে গেছে? রাষ্ট্রপতি পুরস্কার ২০০৭ এ পুরস্কার আনতে গেলাম। আমার শাশুড়ি মা অসুস্থ হন। উনাকে আর্জি করে ভর্তি করা হয়। বাড়ির লোক ফোন করে জানায় এবং যে টিচার গেছিলেন কি
আহ, স্যার তাকে আমি বলছিলাম, স্যার আমার টিকিট কেটে দিন, আমি বাড়ি যাবো। বলে কেন? বলছে আমার শাশুড়ি মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। বলে ছেলের পুরস্কার নিতে এসেছেন, কালকে মাত্র হলো, ওকে নিয়ে আপনি চলে যাবেন, এটা করবেন না। শাশুড়ি মার তো বয়স হয়েছে, আর আপনাকে কে টিকিট দেবে? এই রাতে পাবেন না, একটা দিন অপেক্ষা করুন। 2007-এ মাধ্যমিক পাশ করেছে। সেইটা না একরকম আনন্দ, খুব আনন্দ ছিল মানে এটা। আর গভর্নমেন্টটা সেটা ছিল, সেই আনন্দের মধ্যে ছিল একটা ওর চ্যালেঞ্জ। মানে আমাকে এটা পেতে হবে। আমি উপযুক্ত আরকি একটা আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য আমি নিজেকে তৈরি করেছি। বুঝতে পেরেছ? এইটা ছিল একটা অন্যরকম ব্যাপার, অনুভূতি আরকি। যেটা হয় যে একটা ছেলে-মেয়ে একটা জায়গায় পৌঁছানোর জন্য তখন একটা তার জীবনের দাঁড়ানোর একটা রাস্তা বা তার পছন্দের জায়গায়। আর গভর্নমেন্ট আর্ট কলেজ ছিল ওর ভীষণ পছন্দের। শান্তিনিকেতনেও পরীক্ষা দিয়েছিল। দিন শান্তিনিকেতনেও পরীক্ষা দিয়েছিল, ওখানেও সিলেক্ট হয়েছিল। ওখানে হয়েছিল, ইন্ডিয়ান আর্ট কিন্তু কলেজে হয়েছিল। ওর মনের মধ্যে ছিল গভর্নমেন্ট আর্ট কলেজেই ও করবে। হ্যাঁ, এটা ওর ওর বাবার সঙ্গে অনেকবার গভর্নমেন্ট আর্ট কলেজে এক্সিবিশন এক্সিবিশন দেখতে দেখতে গেছে, গেছে। আমি দেখিয়ে নিয়ে আসতাম। ছোটবেলা যেত আর এসে মানে খুব গল্প করতো এরকম। বিশাল, বিশাল ছবি দেখেছি। মা তুমি তো গেলে না, আমি এরকম দেখেছি। আমি বলছি, ভালো। আরেকটা যেদিন গভর্নমেন্টে পরীক্ষা দিতে যায়, অনেকে ধরো ২ বার ৩ বার করে চান্স পেল না। তার আর ও তো রোগা পেটকা, দেখে মনে হতো 7-8 এ পড়ে। তখন উচ্চ মাধ্যমিক পাস করে গেছে। আশেপাশে সব বড়, বড়রাও বসেছে। বেশ হেলদি, হেলদি, বুঝতে পেরেছ ঠিক। তো? ওই আমার ছোট দেওর শানু মানে বলছি এসে তো কি ঘরে ঢুকেই ও কান্না শুরু করেছে পরীক্ষা দিয়ে এসে। কেঁদে বলছে কি, হবে না। আমি কেন হবে না? পরীক্ষা তো ঠিকঠাক হয়েছে। দিলাম, কিন্তু চারদিকে ছোট কাকার মতো সব। তারা এমন আঁকছে তো, আমার হবে না। কান্না বলে কি, তুমি তো একটা প্রেসিডেন্সি থেকে ফর্ম আনতে পারতে। আর্ট কলেজে চান্স না পেলে ইংলিশে অনার্স নিয়ে তো অন্তত প্রেসিডেন্সিতে ভর্তি হতে পারতাম। ও বলছিল যদি জীবনে আর্ট কলেজে ভর্তি না হতে পারি, তো প্রেসিডেন্সিতে ভর্তি ইংলিশে অনার্স নিয়ে মাস্টার্স টাস্টার্সে কিছু একটা করে নেব। তা আমি বলছি, না, না অত ভাবতেও না, আর্ট কলেজেই পাবি। তো পেয়েছে আর্ট কলেজে চান্স। কিন্তু ১ম দিন এসে খুব কেঁদেছিল। বলল অত বড় ছেলে। আমাকে বলল সবাই ফর্ম তুলেছে, তুমি শুধু আমার জন্য কোথাও ফর্ম তুললে না। আমি বলছি, এতগুলো কলেজে দিয়েছিস, কোথায় না কোথায় হবে। দেখা যাক। তা আমার তো মনে হয় তোর হবেই। বলে কি তুমি বলছো? আমি বলছি, হ্যাঁ, ওর বাবা বলছে তোর হবে, তুই চান্স পেয়ে যাবি। না হলে পরের বার দিবি। বলে ১ টা বছর নষ্ট করব? ১২টা মাস। বলে ১ টা বছর ১২টা মাস, ভাবো তো নষ্ট হবে। নষ্ট হবে কেন? ছবি আঁকবি বাড়িতে বসে। কিছু পড়াশোনা করবি কেন? সময় কি আর নষ্ট হয়? চান্স পেয়েছে একদম ১ নাম্বারেই ওর নাম ছিল। আমি সুমন্তের সঙ্গে তো যখন আমার সঙ্গে কথাবার্তা হতো, ১ম তো আমি ওর একটা ইন্ডিয়ান মিউজিয়ামের একটা ওই ডাইনোসরের একটা ছবি আঁকছিল। তার সঙ্গে, সঙ্গে ওকে ওকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল হয়তো যে সেই সময় কি, কি জীব-জন্তু, কি, কি জলজ প্রাণী আছে সেগুলো ও ভাবনা করে আঁকছিল। তো এইরকম যেমন ইন্ডিয়ান মিউজিয়ামে যেমন ওর আঁকা রয়েছে, আর কোথা থেকে ওর আঁকা ডাক পড়তো? মানে কিছু শোনা যেত যে ওকে এখান থেকে বলেছে, বিদেশ থেকে বলেছে। হ্যাঁ, কোনো আইডিয়া আছে কিছু? হ্যাঁ, ওর কাজ না তাইওয়ানে এক্সিবিশন হতো। তাইওয়ানে এক্সিবিশন তো এক্সিবিশনের ছবি পাঠিয়েছে। সেই ছবিও সিলেক্ট হয়েছে এবং ওখানে এক্সিবিট হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ডও পেয়েছে। একবার ওকে এরকম ডেকেছিল ডেকেছিল, তাইওয়ান কিন্তু ওর থেকে, তো পাসপোর্ট ছিল যে না তখন। পাসপোর্ট তখন ওরা বলছে যে একটা ছাত্র এক দেশ থেকে আরেক দেশে অ্যাওয়ার্ড আনতে যাবে, ৩ ঘন্টার মধ্যে একটা পাসপোর্ট করে তাকে ফ্লাইটের টিকিট কেটে পাঠিয়ে দেওয়া যায়। ২৪ ঘন্টার টিকিটটা করে দিতে মানে পাসপোর্ট করে। ওর বাবার আমি অনেক চেষ্টা করেছি। ওর বাবা অনেকের কাছে গেছে চিঠিটা নিয়ে, যাতে আ ধর্মতলা-টরমতলা অনেক জায়গা, বড়, বড় জায়গায় গিয়ে যে অন্তত একটা পাসপোর্ট করে দিন। ওর একটা এরকম আছে। আমাদের জানা ছিল না যে পাসপোর্টটা দেখো, আমরাও তো বিশাল কিছু ব্যাপার নিয়ে কাজকর্ম আমাদের আয়ত্তের মধ্যে ছিল। পাসপোর্টটা করব। যখন কলেজে ভর্তি হয়েছি, হ্যাঁ, পাসপোর্ট করব, করি না। ঠিক করা হয় না। ২ বার ও চেষ্টাও করেছিল। থানাগুলি তো কি করে জানোই। অনেক ভোগান্তির পরে একবার তো হয়, হয় করে হলো না। তারপরে যে ঠিক আছে করব, আর করা হয়নি। আর যাওয়া হয়নি ওর। চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা পাসপোর্টটা পাইনি। কিন্তু আমি জানতাম দেশের নিয়ম আছে যে ১২ ঘন্টার মধ্যেও পাসপোর্ট বের হয়।
আর একটা দেশের ছেলে, একটা কলেজে পড়া ছেলে, মাধ্যমিকে ভালো স্টার, উচ্চ মাধ্যমিক স্টার, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাওয়া ছেলে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছেলে, স্টেটে ফার্স্ট হওয়া ছেলের এত কিছু নিয়ে যখন সামনে নাম বলবো না দিলাম, তারপরেও সে একটা যে সে চায়নাতে অ্যাওয়ার্ড আনতে যাবে, তারপরেও তারা পাসপোর্ট করে দিতে পারলো না। চাইনা না তাইওয়ান? তাইওয়ান 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 তাইওয়ান। চায়নাতেও ছিল, চায়নাও না, ডেকেছে। যেটা সমস্যা হয়েছিল সেটা তাইওয়ানে ছিল, তাইওয়ান তাইওয়ানে ছিল। তাইওয়ানে ছিল। হ্যাঁ, চায়নাও ডেকেছিল, কিন্তু তখন ও নিজেই যায় না, বলে বাদ দাও যাবো না। তা পাসপোর্ট করে দিতে পারেনি। ওরা দেয়নি, পাসপোর্টটা দিলে আমরা টিকিট কেটে দিতাম। এবার তার সঙ্গে একজন থাকতো, তখন ওরা বলছিল একজন ইন্ডিয়ান কাউকে নিয়ে চলে আসবে, যে ওর ভাষা ওকে বোঝানো, সেটা সেই তার যেটা বহন করে সেটা আমরা করে দেবো। আর তোমার টিকিট যা সবকিছু আমরা করবো। কিন্তু আমরা পেলাম না। বুঝতে পারলাম এটা আমাদের দেশে হয় না আরকি, অন্য দেশে হয়তো হয়। তারা বলছিল ১২ ঘন্টায় হয়ে যায়, ৩ ঘন্টায় হয়ে যায়। কিন্তু আমাদের হয়নি। ঠিক, আমি একটা এমনি প্রশ্ন জিজ্ঞেস হুম, করতে হুম। পারি? সেটা হচ্ছে, এই মুহূর্তে আমাকে কাকিমা বলছিল যে আমরা তো সেরকম ব্যাপার না। আমার মনে হয় যেটা বলতে চাইলো যে আমরা অত অ্যাডভান্স না, অনেক মডার্ন না যে আমরা সব দফতরগুলো জানি বা কিছু। হুম, হুম, হ্যাঁ, হুম। হ্যাঁ। আমি একটুকু সহজভাবে আমার দর্শকরা কি জানতে পারে যে আপনি অ্যাকচুয়ালি কি করেন? আর আপনি কি করেন? মানে আগে কিভাবে, মানে আপনার ছোট বয়সে হোক, মানে আপনি কি করেন? আমরা যদি একটু জানতে পারি, তাহলে ওনাদের সহজ হবে যে এই মানুষগুলো ব্যাকগ্রাউন্ডটা কেমন? একটু জানতে পারি? আমি একটা স্কুলে টিচারি করতাম। সেই সেই স্কুলে ছেলে ছোটবেলাটা পড়তো আরকি। আমি ওখানেই ভর্তি করেছিলাম। সেই স্কুলেই পড়তো? সেই স্কুলে আমিই ভর্তি করেছিলাম আমার সুবিধার জন্য। মানে সকালে ওকে হাত ধরে নিয়ে স্কুলে চলে গেলাম। আমাকে ওকে আলাদা কাউকে দেখা, নিয়ে আসা। আবার ছুটির পরে আমি ওকে নিয়ে আসতাম। ও পড়তো এইভাবেই। এই চত্বরেই? হ্যাঁ, ক্লাস 4 এ আমার বাড়ির কাছেই। তো পড়তাম। তারপরে টিউশন করতাম বাড়িতে। আমার কোচিং ছিল। আস্তে ছেলে বড় হয়। কোচিংটাও অনেক বড় হয়। টিচার রেখেও ছিলাম। তারপরে সুমন্তও অনেক টিউশনতে আমাকে হেল্প করেছিল আর কি। করেছিল। আমার টিউশনগুলো যে করতাম ইংলিশটাও পড়াতো। অনেক কিছু, যেমন আমি হয়তো কোনো কারণে আমার বাইরেও কিছু টিউশন ছিল, গেলাম, ফিরতে পারলাম না। আমি এসে তখন দেখছি সুমন্ত হ্যাঁ, ও কি টিউশনি অঙ্ক ধরে তো নিত? সায়েন্সটা খুব ভালো। অঙ্ক বিজ্ঞান করাতে শুরু করতো। আমি অঙ্ক করাতাম, এসে বিজ্ঞান পড়াতাম। ও এসে অঙ্ক বিজ্ঞান শুরু করে তা আমি এসে দেখছি ও পড়াচ্ছে। তখন আমার শাশুড়ি মা আছেন। উনি বসে থাকতো। উনি ২৪ ঘন্টা আমার স্টুডেন্টদের পাশে বসে থাকতো মা। তো এসে দেখতাম ও করাচ্ছে। এবার আমি এসে হাত মুখ ধুয়ে এসে আমি বললাম, ও বলতো, "মা আমি এগুলো করিয়ে দিয়েছি, এবার নাও তুমি করো।" ও ওর কাজে চলে গেল। আর সেটা কি আঁকার ক্ষেত্রেও তাই হতো? আঁকার আঁকার ক্ষেত্রে ক্ষেত্রেও তো তাই হতো। ভীষণভাবে আরো বেশি। আঁকার ১ম এ আঁকার ক্লাসটা ছিল শনিবার, রোববার। কারণ অন্যদিন আমি অফিসে যেতাম। রোববার দিনই এই বাড়িতে ক্লাসটা হতো। আর অন্যান্য দিন কি হতো, অন্যদিন আমি অ্যাম অফিস ফেরার পথে কিছু টিউশনি করে আসতাম। তো ওদেরকে সেইভাবেই টাইম দেয়া ছিল। শনিবার এবং অন্যান্য দিন অফিস করে এসে টিউশন করে তারপর আমি বাড়ি ফিরতাম। রোববার দিনটা আমি বাড়িতে থাকতাম। তো রোববার দিনটা ও আমার সঙ্গেই থাকতো। আমিও আঁকাতাম, ওও আঁকতো। ওর সামনে যারা বসে থাকতো তাদের যদি কিছু ভুল-টুল হতো, ওই একটু কারেকশন-টারেকশন করে দিত। ঠিক, কাকু কিন্তু একজন নিজে শিল্পীও। কারণ হচ্ছে আমি আমি তো বললাম যে আমি ফ্ল্যাটের এদিকে থাকতাম আর ওনার বাড়ি ওইদিকে ছিল, একদম রাস্তার এপার ওপার। তো প্রত্যেক বছর সরস্বতী পুজো যখন আসতো, তার ঠিক ১ মাস আগে কিন্তু ছাদে ওই মাটি নিয়ে কাজ শুরু হয়ে যেত। আর মূর্তিগুলো এত সুন্দর বানানো হতো, আপনার ঠিক কৃষ্ণনগরের যেরকম ছোট মূর্তি হয়, সেরকম দুর্গা ঠাকুর, সেরকম সরস্বতী ঠাকুর তো প্রত্যেক বছর ওনার সরস্বতীতেই পুজো হতো। এমনকি আমিও গিয়ে পুষ্পাঞ্জলি দিতাম। তো এইটা কিভাবে হতো? এটা হতো আমার ছোটবেলা থেকেই, ওই যে বললাম তোমাকে আমাদের বাড়ির পাশেই একটা ঠাকুর বাড়ি ছিল, মানে ব্রাহ্মণ বাড়ি ছিল। ওদের বাড়িতেই প্রতিমা গড়তো। পালেরা এসে ওদের বাড়িতেই দুর্গা প্রতিমা গড়তো। তো আমি তখন খুব ছোট। ওখানে যেহেতু পাড়ার মধ্যে গিয়ে দেখতাম কি হচ্ছে না হচ্ছে। একদিন গিয়ে দেখি যে ঠাকুর হচ্ছে। সেই ঠাকুর যতদিন ওরা ওখানে বানাতো, আমি গিয়ে দেখতাম।
একদিন এমন হয়েছে, একদিনের ঘটনাই বলি। তখন আমি ক্লাস 3 কি 4 এ পড়ি। এই মহাজাতি প্রাইমারিতেই পড়ি। তো আমাদের ওই ঠাকুরবাড়ির পরেই যে দিদিমণি আর মাস্টারমশাই ছিলেন, তো দিদিমণির কাছে চাবি থাকতো স্কুলের। তো দিদিমণি সেদিন চাবিটা নিতে ভুলে গেছে। তো আমাকে দেখে, "এই এদিকে আয় তো, যা তুই আমার বাড়ি চলে যা, বাড়ি থেকে আমার চাবিটা নিয়ে আয়।" অনেক স্টুডেন্টও রয়েছে। তো আমি দিদিমণি যেহেতু বলেছে চলে গেছি দিদিমণির বাড়িতে, ঠিক ঠাকুরবাড়ির পরেই ওনার বাড়ি ছিল। যখন ঠাকুরবাড়ির উপর দিয়ে যাচ্ছি তখন দেখি যে ওই প্রতিমা করতে লোক এসছে, ওরা খড়-টড় বাঁধছে। তখন আমি চাবিটা নিয়ে এসে আমি চাবির কথা স্কুলের কথা ভুলে গেছি। চাবিটা আমার কাছে, ওদিকে স্কুল খুলতে পারছে না। আবার কাউকে পাঠিয়ে, "দেখ তো ও কি করছে?" তখন সে বলে, "কিরে তোকে না চাবি নিতে পাঠিয়েছে দিদিমণি?" তখন আমার হুঁশে, আরে চাবিটা তো আমার কাছে আছে। তখন আমি নিয়ে গেলাম, খুব বকা খেয়েছিলাম। ওই দিদিমণির কাছে খুব বকা। এই হচ্ছে আমার ওটার স্মৃতি। এবং প্রতি ওই বছর আসতো, আমি দেখতাম। আর ওদের থেকেই মাটি নিয়ে, ওরা যে মাটি মেখে রাখতো তাদের থেকে কিছু বলতো না আমাকে। মাটি দিতে নিলে ও কিছু বলতো না। আমি আবার বানাতাম, বানিয়ে আবার ওদেরকে এসে দেখাতাম। "ভালো হয়েছে, ভালো হয়েছে, বানাও, বানাও, বানাও।" সেটাই আবার মানে আমি দেখেছি, সেটা তো কম বয়সের গল্প হলো। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি এই বয়সেও আমি দেখেছিলাম ওই 2020 21 নাগাদ আপনি ওই ছাদের মধ্যে প্রত্যেক বছর হ্যাঁ, শুরু সরস্বতী করছেন। বানাতো আর সরস্বতী ঠাকুর ওটাই আপনারই পুজো হতো। ঠাকুর হবে, আপনারই ঠাকুরই হ্যাঁ, পুজো হ্যাঁ, হবে। হ্যাঁ। ওটাই। প্রতি বছর এবং একটা আমার নতুন যে ঠাকুর ছাত্ররা এবং ছিল, ওরা সরস্বতী পূজার 2-3 মাস আগে থেকে বলল, "স্যার এবার ঠাকুর হবে না?" সেটাই, সেটাই। বললাম, "আপনি বানাচ্ছেন না তো?" বলে, "আমি বানাবো রে, সময় পাচ্ছি না তো, চারদিকে গিয়ে সব বসে শুরু থাকতো হবো।" ছাদে। হ্যাঁ, ওই যখন বানাতাম ওরা গিয়ে থাকতো। কাঠামো থেকে আরম্ভ করে ওরা আমাকে উৎসাহ দিত। এমন উৎসাহ হ্যাঁ, দেয় আর কেউ সেই মাটি চটকাচ্ছে। আমি ছাদে গিয়ে তো দেখি যে কি কাণ্ড হচ্ছে এগুলো। বাচ্চাগুলো কেউ কিছু বলে না তো। মানে ওর সামনে কেউ অন্যায় করলে মানে এই ধরনের অন্যায় করলেও কিছু বলে না। আমি কেউ মাটি মাখছে, কেউ ১ম জল ঘাটছে, জামা একটা দুর্গা ভিজাচ্ছে। ঠাকুর বানাই, সেটা ফ্রেমের মধ্যে। ওটা আমার বন্ধু, আমার যে প্রিয় বন্ধু সমীর নন্দী, ও এসে দেখে ঠাকুরটা। প্রতিমাটা দেখে ও আমাকে বলে, "তুই এই ঠাকুরটা আমাকে দিয়ে দে। এই ঠাকুর আমি আমার বাড়িতে রাখবো।" তো সেই ঠাকুর ওকে দিয়ে দিয়েছিলাম। রং-টং করে দিয়ে দিয়েছিলাম। ওটা দেওয়ার পরে আমি আবার নিজের জন্য একটা তৈরি করি। সেটা এখনো আমার বাড়িতে আছে। না, না দিয়ে দেওয়ার পর একটা ঘটনা আছে। ও তো দিয়ে দিছে। পিকু কোথায় পড়তে গেছিল। এ পড়তে গেছিল বা কোথায় গেছিল। এসে দিয়ে আমার ওই এটার উপরে শোকেসটার উপরে ছিল দুর্গাটা। এসেতে ফাঁকা। মা ঠাকুরটা কোথায়? তা আমি যে ওই ঠাকুরটা ওই ভোলা কাকুকে বাবা দিয়েছে, ওরা রাখতে চাইছে। বলে জায়গাটা না কেমন ফাঁকা, ফাঁকা লাগছে না। তারপরে ওর বাবাকে বললাম, "তুমি আরেকটা তৈরি করো।" তারপরে ও আরেকটা তৈরি করে। ঠিক আছে, আমি আমি জিজ্ঞেস করতে চাইছি যে 2020-21 নাগাদ আপনি স্মার্টফোন ব্যবহার করেছিলেন কখনো? হ্যাঁ, করেছি, কিন্তু সড়গড় ছিলাম না। ফোন না, না ধরতে ও পারতাম। শিখিয়ে দিয়েছিল। পিকু ফোন কিনে ও হ্যাঁ, শিখিয়ে দিয়েছিল। ফোন অনলাইনে তখন অনলাইনে বাচ্চাদের ওই একটু টুকটাক, আঁকা-টাকা টুকটাক করে। হ্যাঁ, আপনি কতটা জানতেন স্মার্টফোন? আমাকে পিকু শিখিয়ে দিয়েছিল। আমি অনেকটাই জানতাম। মানে ইন্টারনেট এই সমস্ত? জানতাম। মানে অতটা এখন যেমন একটু বেশি জানি, তখন একটু কম। আ যা না পারলেই যেতাম যে, "এই পিকু একটু দেখা, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না।" তারপরে ও এটা ওটা দেখিয়ে দিত। সময় পেলেই ও আমাকে শেখাতো। আর আপনাদের মানে এই বিরাটি ছেড়ে বাইরে কতটা যাতায়াত ছিল রেগুলার? মানে রেগুলার যে যাতায়াত থাকে কতটা? এগুলো টিউশন করতে যেতাম, আসতাম, এই অবধি। বাস এই এতটুকুই পরিসরটা ছিল। হ্যাঁ, ওই হ্যাঁ, বিরাটি। আমি যেতাম ওই পিকুর সঙ্গে না আমার পুরো কলকাতায় বিভিন্ন জায়গায় যাওয়া ছিল। নিউরিতে যখন ও ড্রইং শিখতো ওই কম্পিটিশন গুলো হতো। কোথায়ও ধরো সায়েন্স সিটিতে হলো, গেলাম ওই ওকে শুধু নিয়ে। নিয়ে যাওয়া আর হ্যাঁ, নিয়ে নিয়ে আসা এরকম, বসতাম, নিয়ে আসতাম ওরকম। আর টুকটাক যখন বাইরে বেড়াতে-টেড়াতে গেছি ওইটুকুই। এইটুকুই। হ্যাঁ, আর তাছাড়া মানে নিজের আমার জগতেই সব। হ্যাঁ, আমার কেন এই প্রশ্নটা করা হলো কারণ হচ্ছে যে একদম সাধারণ আমাদের যেমন সাধারণ মা-বাবা, আমার মা-বাবা, আপনাদের মা-বাবা যেরকম হয় ঠিক এই মা-বাবাও একদম সেম। তো ওই মোবাইল কোনো রকমে ছেলে শিখিয়েছে ততটুকুই জানে আর আ বাকি অতটাও এখনকার যে টেকনোলজি বা এখনকার যে মানুষের সঙ্গে মেশা বা কোথায় কি যেতে হবে সেসব বিষয় কিন্তু একদমই অবগত নয়। সেই রকম অবস্থাতে আ সুমন্ত আমাদের ছেড়ে যায়। সে তার নিজের জগতে যায়, নিজের কাজে আরো হয়তো ব্যস্ত আছে অন্য জগতে। সেইজন্য আমাদেরকে ছেড়ে যায়। যখন ছেড়ে গেল,
এরপর তো আপনাদের জীবন তো শুরু হলো, ঠিক আছে? নতুন জীবন। নতুন জীবন। আমি বলবো না যে কষ্টের জীবন, এটা হচ্ছে না, না, লড়াইয়ের জীবন। আমার একটা নতুন জীবন। আমিও বলছি সবসময় এটা একটা লড়াইয়ের জীবন এটা। লড়াইয়ের এবং নতুন একটা লড়াই তো আগে ছিলই। ছেলেকে লেখাপড়া শিখাবো, ওকে প্রতিষ্ঠিত করব, দাঁড় করাবো এবং প্রতিষ্ঠিতটা ভালো রকম। জি। মানে থাকে না এই যে ও সাধারণ চাকরি করলো তা না। আমাদের ছিল অন্যরকম স্বপ্ন। আর সেই স্বপ্নের দিকে ও এগোচ্ছিল। সুমন্তের সঙ্গে যেহেতু আমি মিশেছি, ওর কথাতে বারবার একটা কথা উঠে আসতো। ও কান্ট্রিটা ঠিক মনে পড়ছে না, তাও আমি বলার চেষ্টা করছি। মনে হয় যতটা সম্ভব ও জার্মান যাওয়ার জন্য চেষ্টা করতো বা জাপান যাওয়ার চেষ্টা করতো পিএইচডি করার জন্য। হ্যাঁ, এরকম একটা কিছু। জার্মান একবার একটা পিএইচডি কথাটা বেশি হ্যাঁ, ছিল হ্যাঁ, ওর মধ্যে। হ্যাঁ, ওরকম একবার একটা পরীক্ষায় অনেকটা এগিয়েও গিয়েছিল। তারপরে যাই হোক হয়নি, যাই হোক কোনো কারণে। এটা লাস্ট 2019, যেটা হ্যাঁ, হ্যাঁ, এরকম 19 এ হ্যাঁ, 2019 নরওয়েতে। 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 ওটা ছিল নরওয়েতে। অনেকটা এগিয়ে গেছিল। মানে হয়েই যাবে এরকম। আমাকে বলছিল, "মা হয়ে যাবো।" হলে তো ভীষণ ভালো। ওই ইউনিভার্সিটিটা ভীষণ ভালো। তো আমি বললাম, "ভালো। ওখানে তো খুব ঠান্ডা।" বলে, "হ্যাঁ, ঠান্ডা তো কি হয়েছে? ছেলে-মেয়ে কি পড়াশোনা প্রফেসর হবার খুব বেশি ইচ্ছা ছিল ভীষণ যাতে। ও তো একবার প্রফেসরের জন্য প্রফেসর পেয়েছিল।" পেয়েছিল একটা। ওই ঠাকুর চাঁদপাড়া না? চাঁদপাড়া কলেজে ওকে হ্যাঁ, বলেছিল হ্যাঁ। কিন্তু ও পড়তে যাবে বলে নেয়নি। তো ওর এই দিকটা বেশি ন্যাক ছিল। না, না ভীষণ ও স্টুডেন্ট পড়াবে, প্রফেসরি করবে, পড়াশোনা লাইফটা ওর। লাস্ট বার তো লন্ডনে পেল, যেটা যাওয়ার জন্যই প্রস্তুতি চলছিল। তখনই তো এই অঘটন। ওর জন্মদিন কবে? ১৯শে মার্চ। ১৯শে মার্চ। ১৯শে মার্চ আপনারা যখন প্রথমবার ১৯শে মার্চ এলো, ও না থাকার অবস্থাতে, তখন আপনারা প্রথম শুরু করলেন ওর এক্সিবিশন। হ্যাঁ, এক্সিবিশনটা শুরু করার পিছনে অনেক কারণ স্যার এসেছিলেন। উনারা আসতেন মাঝে মধ্যে সেখানে। তখন এই কাজ অনেক কিছু কাজ-বাজ নিয়ে ভাবনা চিন্তা তখনই আমি স্যারকে বলি, "স্যার জন্মদিনটা তো কখনোই ওকে বড় করে লোকজন ডেকে এটা আমাদের হয়নি, আমরা করিনি। তাছাড়া এই জিনিসটা না ও পছন্দ করত না। যে লোকজন ডেকে একটা হই হট্টগোল ঘরের মধ্যে না, ওটা না। ঠিক আছে? ওর জন্মদিনে আমি ওর পছন্দের রান্না করতাম, ওকে খেতে দিতাম। আর আমি ওকে না জানিয়ে একটা ড্রেস কিনে আনতাম। যেটা ও যেরকম পড়তো ব্লাক, ব্লু মানে ওরকম ধরনের আর জিন্স, টি-শার্ট পাতলা আর বেশি দামি না। ও যেরকম পছন্দ করতো একটা ড্রেস কিনে লুকিয়ে রাখতাম। ওকে বললে তো ও কিনবে না। আর ওর পছন্দের রান্নাটা করতাম, খেতে দিতাম ওইটুকুই। তারপরে একটু পায়েস করে মিষ্টি আনি ঘরে সবাইকে দিলাম। বা বাচ্চাদের একটু মাংসটা করে দিলাম। ১ম জন্মদিন আসার আগে তো স্যার গিয়েছিল আমার বাড়িতে কাজ-বাজ নিয়ে কি করা ওরা ওর একজন জুনিয়র আরকি সুভাষিস আর রৌনক ২ জন গিয়েছিল সমস্ত কাজগুলোর ছবি তুলতে। তোলা হলো। তারপরে স্যার যায় কাজগুলো কি করা যাবে এরকম। তখনই আমি স্যারকে বলি, "স্যার আ ১৯শে মার্চ তোর জন্মদিন চলে আসছে। তাহলে আমরা যদি একটা এক্সিবিশন করি ওর জন্য, ওটাই করা যেতে পারে। কাজগুলো আছে। জানি যে আমার থেকে তো আর যন্ত্রণার পৃথিবীতে কিছু নেই। লোকদের সামনে দাঁড়ানোটাও আমার কষ্ট। কিন্তু হলেও এটা আমি চাই।" স্যার এক কথা বললে, "এর থেকে ভালো কাজ হতেই পারে না।" সেই শুরু হলো। তখন ও ছিল সামনে। ওকে বললাম যে, "বলো।" ও বললে, "আমিও চাইছি সেটাই হোক।" কারা এই হেল্প করলো? আপনাদের পক্ষে তো না সম্ভব ছিল না। সঞ্জয় স্যার, সঞ্জয় স্যার আর ওর ওর যে বন্ধু স্যার উনি ওর বন্ধু কারা এখনো একটু পর্যন্ত নামটা যদি বলেন? ইনফিনিটি হ্যাঁ, গ্রুপ ইনফিনিটি ওদের গ্রুপ গ্রুপে আছে পল্লবী, প্রিয়াঙ্কা, মিলন, শুভঙ্কর, সঞ্জীব। এই হচ্ছে ওদের গ্রুপ, গ্রুপ ইনফিনিটি গ্রুপ। গ্রুপ। আর তার ইনফিনিটি সঙ্গে স্যার তো আছেনই সঞ্জয় ভৌমিক। উনারা আর তাছাড়া আমাকে আরেকটা কথাই বলতে হবে যে অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনার ছেলেমেয়েদের নিয়ে আমার অত ধারণা নাই। তবে আর্টের জগতের ছেলেমেয়েদের মানে মন মানসিকতা না অন্যদের থেকে একটু মানে আলাদা কেন আমি পেয়েছি। ওর যে জুনিয়র যারা স্যারের স্টুডেন্ট তারাও আসে এই সমস্ত কাজে হেল্প করে এবং সিনিয়র যারা ওর সুমন্ত তারাও আসে এক্সিবিশনে হেল্প করতে। মানে দূরে দূরান্তে থাকে হয়তো যোগাযোগে যেদিন লাস্ট এক্সিবিশনের ছবি খোলা হয় সেই দৃশ্যটা না দেখলে সোমনাথ বিশ্বাস করবে না। ঘেমে জল হয়ে যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না। ছবি খুললো, ই করলো, প্যাক করলো। যে যেদিকে আসছে সবাই এসে ওকে হেল্প করছে। ওর এক বন্ধু তমাল, ও মনে হয় হরিপালে থাকে। লাস্ট দিন দেখি হঠাৎ করে তমাল চলে আসলো।
তোমার কথা বললে, "না, আজকে এক্সিবিশনের শেষ দিন, কাজ খুলতে হবে, তো আমি একটু হেল্প করে যাই।" মানে ব্যাপারটা ওদের এরকম। এবং বাড়িতে হ্যাঁ, পৌঁছে দেওয়া পর্যন্ত এবং বাড়িতে ছবিগুলো এসে খুলে পৌঁছে গাড়ি ভাড়া ছবিগুলো করে জায়গায় রেখে, যাতে আমাদের কোনো কষ্ট না হয়। কষ্ট না হয়। আমি বলছি এবছর কি হবে? হ্যাঁ, এবছর অবশ্যই মার্চে হবে, হবে। প্রতি বছরই হবে? প্রতি বছরই হবে। ৩ টে হয়েছে, যতদিন পারা যায় আমরা পারি আরকি। আমরা চেষ্টা করি মার্চ মাসের ডেটটা নিতে, কিন্তু অনেক সময় ডেট পাই না, যেমন গত বছর পাইনি। আমি দর্শকদেরকে বলবো যে 19শে মার্চ হুম। আপনারা সুমন্ত্র নামে ফেসবুক আছে, আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা 19শে মার্চ অবশ্যই একবার একাডেমিতে যাবেন, তাই তো? একাডেমি, তাই হ্যাঁ, তো? না, আর যদি আমি ডেট দিয়ে পাই, দেবো। যদি আ- ডেট পাই। না, আমি অ্যাপ্রক্স আমি বলে দিচ্ছি, আশা করছি হ্যাঁ, আমরা ডেট ভগবানের কৃপায় পেয়ে এবার যাবেন আপনারা। আশা করছি পেয়ে যাব। আর পেয়ে যদি নাও যান, এইদিকে এইদিক এদিক হবে, ওদিক ঠিক হ্যাঁ, আছে? হবে। হ্যাঁ, আর তাছাড়া তো তো আপনি একটু ফলো করে রাখবেন যে ফেসবুক পেজে ওনার ডাইরেক্ট ফেসবুকে লিঙ্কে দেওয়া থাকবে রেগুলার আপডেট। আমি চাইবো মন থেকে আপনাদেরকে, আপনারা যাবেন, আপনারা দেখবেন যে ওই যে বয়স, সেই বয়সের মধ্যে সে কি কি এঁকেছে আর কিভাবে সে কাজগুলো করেছে। আমি চাইবো যে আপনারাও এই স্বাদ নিন। আহ, এই বছরে এই এক্সিবিশন হলো, এক্সিবিশনের পার্ট। আর তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, এক্সিবিশনে কি পিকচারগুলো কেনার কথা কেউ বলেনি কখনো? হ্যাঁ, অনেকেই বলেছে ওর বই বেরোয়। এক্সিবিশনে যে কাজগুলো হয়, সেই কাজের উপর একটা বই বের করা হয়, এবং সেই বইগুলো যেটা খরচ হয়, স্যারদের নিয়ে আমাদের কথা হয় যে, যেটা ধরো ৳৭০০ খরচা হয়েছে, আমি ৳৭০০ স্যারকে বলছি, "স্যার, আমার ৳১ বেশি নেওয়ার দরকার নেই। আমি চাই ওর কাজগুলো মানুষের হাতে পৌঁছুক, মানুষ ওর কাজ দেখুক।" আর ১ম যে বইটা বের করা হয়, ওরাই টাকা দিয়ে বের করে, নিজেরাই করে বইগুলো আমাকে দিয়ে দেয়। ওইগুলো, ওই বই বিক্রি হলো, ওই টাকা দিয়ে আমি আবার বই নিলাম। এইভাবেই চলছে। উনারা করে। না, সেটা তো প্রিন্ট বই হলো। আমি বলছি ওই পিকচারগুলো যেটা না, না, এক্সিবিশন। আমি বিক্রি করিনি। কেন? অনেক এসছে। ওইগুলো রাখার পিছনে একটা কারণ আছে আমাদের। আমরা এখন পর্যন্ত রাখছি। ভবিষ্যতে কি হবে জানি না। আর আমাদের অন্যরকম একটা স্বপ্ন আছে, যেটা চাইছি যদি ভবিষ্যতে ওর নামে একটা গ্যালারি করতে পারি। তখন তো ছবিগুলো কিরকম ভালোভাবে আইডিয়া একটু জানতে পারি? কিরকম একটা বেসিক একটু আইডিয়া যদি দেন। আইডিয়াটা, বাড়িতে তো লাইব্রেরি করলাম ওর নামে। আচ্ছা, আপনি লাইব্রেরি লাইব্রেরিটা করে ফেলেছেন? হ্যাঁ, লাইব্রেরি হয়ে গেছে। আপাতত লাইব্রেরি চলছে আমাদের। আর ওর তো মাছের ঝোল বইটা বেরিয়েছে আগেই। প্রতিক্ষণ সেই বইটাকে আবার বাংলা ভার্সন বের করছে। যে উনারা চেষ্টা করছে, হয়তো এর মধ্যে আমি বেরোবে। একটু কাটছি। মাছের ঝোল বই যখন বেরোয় তখন আমার মনে হয় ওরকম 2020-20 হবে, ঠিক আছে? মাছের ঝোল বইয়ের আমাকে এক কপি দেওয়া হয়েছিল। ওইটা মনে হয় কমিক কন অ্যাওয়ার্ডসও পেয়েছে। হ্যাঁ, কমিক কন অ্যাওয়ার্ডস পেয়েছে। তো কমিক কন অ্যাওয়ার্ডস আপনারা জানেন, তারা আপনারা দেখে নিন। এত সুন্দর আঁকা, কলকাতার ঠাকুমার সাথে একজন নাতির যে রিলেশন মাছ নিয়ে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমার মনে হয় ওনাদের যে বইটা দিয়েছিলেন করতে, রিচা 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 ঝা। ঝা। রিচা ঝার বই ছিল এটা। অপূর্ব সুমন্ত্র ইলাস্ট্রেশন করেছে। ওই বইটার আবার মনে হয় বাংলা ভার্সন বেরোচ্ছে, এবার প্রতিক্ষণ। প্রতিক্ষণ করছি। হ্যাঁ, প্রতিক্ষণও এই ব্যাপারে এতটা জানতো না। ওই আমি যেহেতু লাইব্রেরি করেছি, আমি বিভিন্ন জায়গায় আমরা দুজনে ঘুরে, ঘুরে বই কিনি। এবার ১ম একদিন আমি যাই প্রতিক্ষণে, আমাকেই একজন বলে যে, "প্রতিক্ষণে যাও আর্টের।" আর আমার একটা কথা বলা হয়নি। লাইব্রেরিটা ২ টো পার্ট করেছি। একটা জেনারেল, সব রকম বই আছে। আরেকটা শুধু আর্ট একটা আচ্ছা, ঘরে। আমার মনে হয় পুরোটা ভুল হচ্ছে। হুম। ব্যাপার হচ্ছে লাইব্রেরিটা লাইব্রেরি নয়, লাইব্রেরিটা ওনাদের বাড়ি। উনি যেখানে থাকতেন, মানে ওনারা যেখানে থাকেন সেই বাড়ি, উপরে থাকতো সুমন্ত, সেটা। কেন মনে হলো লাইব্রেরি করব? ওর প্রচুর বই আছে, প্রচুর বিভিন্ন জায়গায় গিয়ে প্রচুর পুরস্কার পেয়েছে বইয়ের, আর ও বই কিনতো। আর তাছাড়া আমাদের রাষ্ট্রপতি কালাম ওকে ১০ টা বই দিয়েছিল উপহার। ও, সেই বইগুলো আছে, প্রচুর বই। আর তাছাড়া বই কেনার খুব নেশা ছিল। আর এই যে প্রতি বছর ছোটবেলাতে ক্লাসে 1st, 2nd হলে একটা বই, কোথাও আঁকা কম্পিটিশন হয়েছে 1st, 2nd, তখন হয়তো বই পেল। তারপরে সম্বর্ধনা দিয়েছে যারা, তারা হয়তো বই দিল। এই এত বই ছিল। এই যে আমার বাড়িতে দেখবি পিছনে কাঠের পুরো বই ভর্তি। তো ওইগুলো অনেকেই বলছিল, "এত বই কি করবে? তুমি কোনো
লাইব্রেরিকে কথা বলে দিয়ে দাও, কিন্তু আমি পারিনি। যে এত ওর এই সমস্ত, ওকে তো হারালাম, এই বইপত্র সব দিয়ে দেব, আমরা দুজন পারছিলাম না। তারপরেই অনেকের সঙ্গে কথা বলি, কলেজের সঙ্গে কথা বলি। তারপরে অনেকেই ওর সিনিয়র দাদা, কলেজ, সঞ্জয় স্যার, সবার সঙ্গে কথা বলে আমরা স্যারকে একদিন বলি, "স্যার, আমাদেরই তো বাড়ি, যদি লাইব্রেরি করা যায় নিচে।" বলে, "হ্যাঁ, নিজের বাড়ি হলে তো করাই যেতে পারে, আপনি ভাবুন।" সেই সিদ্ধান্ত নিয়েই আমরা, তাদের কথা আর আমাদের দুইজনের খুব ইচ্ছে যে ছেলেকে তো হারালাম, তো লাইব্রেরিটার মধ্যেই ছেলেকে দিকে, ও তো বই পড়তে ভালোবাসতো। যদি কিছু ছেলে মেয়ে এসে বইপত্র পড়ে। আর আরেকটা কারণ হলো, আর্টের বইগুলো প্রচুর দাম। ঠিক ঠিক ছেলেমেয়েরা আর্টের বই কিনে পড়তে পারে না, স্বাভাবিক। একটা বই কিনলে তো হয় না। সুমন্তই ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতো, কলেজের লাইব্রেরিতে। কিছু বই কিনেছে, সব যে গিয়ে করতো তা না। ওর যখন দরকার ও কিছু, কিছু কিনেছে। সাধারণত ছেলেমেয়েরা ওই বইগুলো হাতে পাওয়াটা খুব কষ্ট। কলেজ খোলা থাকলে কলেজের লাইব্রেরি থেকে তারা দেখে, যখন কলেজ বন্ধ থাকে তারা কোথায় পাবে? আমাদের চারদিকে যে লাইব্রেরিগুলো আছে সেখানে আর্টের কোনো বইপত্র খুব একটা থাকে না। সেইসব চিন্তা করে আমরা আরেকটা আর্টের জন্য চিন্তা করেছি। ঠিক সেই বইপত্র আর্টের কিনছি। পার্টটা আলাদা করে আলাদা, পুরো আলাদা। ওখানে আর্টের প্রচুর দেশ বিদেশের বই আছে, ওর নিজের বই আছে, ওর নিজের যেসব বই বেরোচ্ছে সেইগুলো আছে। প্লাস আমরা বইপত্র কিনছি। ওই ভারতীয় বড় বড় আর্টের বই শিল্পীদেরও কিনতে বই আছে। গিয়েই, এই আর্টের বই কিনতে গিয়ে প্রতিক্ষণে যাই, অনেকক্ষণ কথা। আর ইনারা ভীষণ ভালো মানুষ। আমাকে বসায়, কথার কি মনে হলো ওনারা আমার সঙ্গে গল্প করে অনেকক্ষণ। চা-টা খাই। তারপরে বই কিনি। তারপরে বলি যে যখন বইয়ের দাম দেব তখন আমি বলি কি, "আমি তো লাইব্রেরির জন্য বই নেব, আপনারা আমাকে কত % কমে দেবেন?" তখন ওনারা বলে, "লাইব্রেরির জন্য বই মানে কিভাবে?" তখন এই কথা আসে কথাতেই যে এই ব্যাপার, সন্তানকে হারিয়েছি, ওর জন্যই লাইব্রেরি, এই নিয়ে আমার বেঁচে থাকা। তারপর ওনারা সব জানে, বই আনি। তারপরের দিন যে ওর বই বেরিয়েছে সেসব কথা বলি। তারপরে বলে, "পরের দিন আপনার হাসব্যান্ডকে আর ওর বইপত্র নিয়ে আসবেন।" ওকে নিয়ে যাই, বইপত্র দেখে তো ওনারা, ওর যে এক্সিবিশনে বই বেরিয়েছে ওনারা সেই বইগুলো ওনাদের কাছে ডিসপ্লে করে রাখে ওনাদের ওখানে। আর মাছের ঝোলটা দেখে যাকে বলে মুগ্ধ মানুষ, মানে বইটা দেখে ওনারা, তারপরে ওনারা সিদ্ধান্ত নেয়। ও তারপরে ওনারা আমাদেরকে নিয়ে একটা মেসেজ দেয় ফেসবুকে। এদিকে হাজার হাজার প্রচুর শেয়ার হয়। আর তখন এই বিভিন্ন মানুষ এই মাছের ঝোলটা বাংলা হলে ভালো হয়, কোথায় পাওয়া যাবে, কি, নানান বৃত্তান্ত প্রতিক্ষণকে বলে। তারপর প্রতিক্ষণও তারাও সিদ্ধান্ত নেয় যে আমরা সুমন্তকে নিয়ে সুমন্তর মা বাবার পাশে থাকবো, কাজ করব, আর আমরা বাংলা ভার্সন বের করব। তারা অলরেডি শুরু করেছে ওইটা। সেই নিয়ে তাদের সঙ্গে আমার পরিচয়। তারা ভীষণ ভালো মানুষ। আর তাদের একটা মেসেজে মনে হয় আমাকে কয়েক হাজার কি কত হাজার লোকে আমাদের লাইব্রেরি চিনে গেছে। লাইব্রেরির নাম কি? সুমন্ত লাইব্রেরি। সমুদ্র লাইব্রেরি। তার মানে আমাদের পরবর্তী ভাবনা রয়েছে সমুদ্র লাইব্রেরি হয়ে গেছে। নিচে যে রয়েছে বাড়ির, সেই নিচে একদিকে জেনারেল লাইব্রেরি আছে, ভিতরটা একটা রয়েছে ঘরে কত আর্টের নিয়ে আর্ট লাইব্রেরি। হ্যাঁ, আর্ট হ্যাঁ। আর্ট আর উপরে এখন আপনারা থাকছেন। উপরে আমরা থাকি। তো ওই তোমায় বললাম যে একটা গ্যালারি করার স্বপ্ন আছে। দেখছি কতটা কি স্বপ্ন তো রয়েছে, তো ওটাকে বাস্তবে আমাকে করতে হবে। অবশ্যই করতে হবে। আর এটা আমাদের করার চেষ্টা করছি, জানি না কত, আগে লাইব্রেরিটাকে একটু কাজটা এগিয়ে যাই। ট্রাস্ট করেছি, সুমন্ত মেমোরিয়াল ট্রাস্ট। তো এখনো কোনো ট্রাস্টের কাজ করিনি। এই তো জাস্ট শুরু, সমস্ত নাম্বার-টাম্বার সরকারি নিয়মের এই কাজগুলো পেলাম। তার পরবর্তীতে গ্যালারিটা। আপনি, আমি মন থেকে বলছি এটা, আপনি করতে তো এটা পারবেনই। কারণ হচ্ছে হ্যাঁ, আপনার একটা সন্তান নেই, কিন্তু পৃথিবীটা এখন অতটা খারাপ হয়ে যায়নি। এত সুন্দর মানুষেরা রয়েছে। আপনি চলতে চলতে দেখবেন অনেক ভালো মানুষ আপনাকে ধরছে, আর আপনার যে স্বপ্ন রয়েছে সেই পূরণে সাহায্য করছে। আমার বিশ্বাস এটা, যে আপনার স্বপ্ন পূরণ হবে, এবং আপনাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আর্ট গ্যালারি ওর হবে, আর আপনি অবশ্যই এটা করে যেতে পারবেন।
এটা একটু আমার মনে চেষ্টা হয়। করছি। না, ছেলেকে হারালাম তো। তো একটা কথায় একজনকে হারিয়ে হাজার, হাজার ছেলে পেয়ে গেলাম। মানে যেটা ভাবি না সেটা হয়ে যায়। মানে অনেক কাজ যে আমাকে বেরোতে হবে, এই কাজটা করতে হবে। এমনও হচ্ছে, "কাকিমা তোমার যেতে হবে না তো আমি করে দিচ্ছি।" এমনও হচ্ছে। ফোন করে বলছি যে, "বাবারে এটা তো এই সমস্যা এটা।" ওর বন্ধুরা তো সবকিছুই করে দিচ্ছে। এ না তো ও করছে। তাছাড়াও যদি কোনো সমস্যা হলে ওদের চেনা জানা মানে আমার ছেলের চেনা জানার কথাই বলছি। তাদের ফোন করে যদি বলি যে, "আমার না এটা সমস্যা হচ্ছে।" "ও আচ্ছা কাকিমা।" বা আমি ওখানে যাবো ওই জায়গাটা বুঝতে পারছি না। "আচ্ছা দাঁড়াও আমি তোমাকে সব পাঠিয়ে দিচ্ছি।" মানে ব্যাপারটা ওরকম। এমনও হয়েছে একদিন আমি মেট্রোতে উঠবো। ছেলেকে নিয়েই তো যাওয়া। যে ওই মেট্রোটা ধরলে আমার সুবিধা আমি রমিল সদন যাবো। দিয়ে উঠবো, উঠছি সিঁড়ি দিয়ে। একটা ছেলে না দরজাটা কেরম আটকে রেখেছে দূর থেকে দেখে। কি করে বুঝলো যে আমার একটু তাড়া আছে, আমি একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। ওরকম করে আটকে রেখে ও হাতটা ধরে আমাকে তুললো। তা আমি মুখের দিকে তাকিয়ে রইলাম। কত দূর হবে ২৫-২৬ বছর। কি জানি ও তো দরকার নাই। তা আমার তো ওকে আমি পিঠে হাত ভরে বলে, "কাকিমা তুমি ওখানে গিয়ে বসো।" চেনে কি না চেনে জানি না। আমি ওকে অনেকক্ষণ দেখলাম। এরকমই হচ্ছে রাস্তাঘাটে অনেক সময় হচ্ছে। যে ওনার দরজাটা কেরম করে রাখছে যে বন্ধ হয়ে না যায়। তো এরকম কোনো না কোনো রূপে, কোনো না হ্যাঁ, কোনোভাবে কিভাবে হচ্ছে আরকি। থাকছে। আসলে আমি বলি যে সমুদ্রের বয়স তখন ২৯ বছর হয়েছিল। ২৯ বছর বয়স আর আ সেই বয়সে আমাদের সমুদ্রে চলে যাই। আসলে অনেকে বুঝতে পারবে না যে কোন বয়সে কি হয়েছে। হ্যাঁ, ২৯ এটা বছর। এটা ২৯ বছর বয়স। সেই বয়সেই যেটা তখন ২৯ বছর বয়স। কিন্তু একদম। ওকে দেখে মনে হতো না। না ২৯ বছর মনে হতো না মনে একদমই তাই। হতো না। না। সবাই একদিন তো কোথায় যাচ্ছি আমাকে কি কোথায় যাচ্ছি আমাকে বলছে, "কোন ক্লাসে পড়েছিলে?" হ্যাঁ। আমি কোন ক্লাসে? কলেজ পাশ করে গেল, মাস্টার্স হয়ে গেল, চাকরি করে কোন ক্লাসে? হ্যাঁ, তোমার ছেলে চাকরি করে। মানে আমারই পরিচিত ওরকম দেখে। আমি বলছি, "হ্যাঁ, তো পাস-টাস চাকরি।" আমরা যেখানে আটকে ছিলাম সেই কথাটা ছিল যে, "আপনি ছবি কেন বিক্রি করেননি?" সেই কথাটা বলতে গিয়েই তারপর এগুলো কথাবার্তাগুলো এলো। আ আমি তাও একটু আমার তরফ থেকে বলে রাখি, ওনারা এমনভাবে তৈরি, এমনকি সুমন্তও এমনভাবে তৈরি ছিল, ওনাদের ওনাদের মানে মানসিকতাতেই তৈরি ছিল যে, যেমন ছাপোষা দেখছেন এরকমই ছাপোষা। কোনো রকম কারো কাছ থেকে হাত পাতবো সে মানসিকতা কোনোদিনই রাখেননি। আর ওই ছবিগুলো বিক্রি না করার কারণ, ওই ছবিগুলোই ওনাদের একমাত্র সম্বল। তাই হয়তো হ্যাঁ, ভাবেন অনেক উনি রকমের সম্বল করে রেখেছি। পারি না বিক্রি করতে। একদমই কোথায় তাই। যেন কষ্ট। অনেকেই বলছে, "রেখে দিয়েছো বিক্রি করে দাও।" যেন পারছি না। ওনাদের আরো একটা শুধু তাই না, এক ঠিক। টুকরা রাবারও আমি রেখে দিয়েছি রেখে ওরকম। দেন, ঠিক। আমি আরো একটা কথা বলে রাখি যে, ওনাদেরকে নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ওনারা এখনো যতদিন পর্যন্ত স্ট্রং আছে, ততদিন পর্যন্ত ওনাদের যে বললাম না মানসিকতা একটা হয় না নিজেদের, সেই মানসিকতা ওনারা চালিয়ে নিতে পারবেন, চালাচ্ছেন। ওনাদের শুধু দরকার মানুষ, যারা পাশে দাঁড়াবে, যারা এই স্বপ্নটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, আরো বড়ভাবে, আরো অনেক বড়ভাবে। মানে উনি যদি ভাবেন যে বাড়ির উপরটা গ্যালারি বানাবেন, যেন এরকম আমরা করে দিতে পারি তাহলে তো আমরা খুব ভাগ্যবান হব যে যাতে এই এলাকাতে অনেক বড় একটা গ্যালারি তে সাহায্য করা হলো। আমরা মনে হয় তখন আমরা হেল্প করতে পারবো। আমি কি ঠিক বলছি না কিছু ভুল বলে না, না, ফেলছি? একদম একদম, ঠিকঠাক, একদম। একদম ঠিকঠাক। এটা আমার তো স্বপ্ন দেখো। আমি একা তো একটা কিছু করে ফেলতে কিচ্ছু পারব না। না, না। মানুষ যখন এই লাইব্রেরিতে আমার পাশে হাজার, হাজার লোক আসছে, তারা যদি চায় যে না বিরাটিতে একটা গ্যালারি হলে বিরাটি দরকার। বিরাটির তো গ্যালারি নেই। তা আমি তো আমার সাধ্যমতো করবই। তারা মানুষ দেখো একটু, একটু করেই তো সবার হাত বাড়ালে একটা বড় কাজ করা যায়। একজনে কিন্তু একটা বড় কাজ করে ফেলতে পারে না। এই ধরনের কাজগুলো। গ্যালারির কথা কেন মনে হলো যে গ্যালারি বানাতে হবে? কেন যেন মনে হলো হোক একটা গ্যালারি ও ভালো কথা। আমার মনে হওয়ার কারণ একটা মনে হওয়ার কারণটা হলো যে এই যে দেখো সবাই তো কিছু না কিছু কাজ করে। আমাদের কিন্তু এই প্রদর্শনীতে যায় না। পৌঁছানোর চিন্তাও আসে না। ধরো অনেকেই ফুল গাছ করে যে হঠাৎ করে যে অনেক ১০ জন ছেলেমেয়ে ফুল গাছ যাক আমার এই ফুল গাছগুলো নিয়ে একটা প্রদর্শনী করব। সেইরকম স্থান কিন্তু পায় না। আর পেতে গেলে একটা গিয়ে হল ভাড়া করে হয় না। আরেকটা কথা বিরাটিতে প্রচুর
আর্ট স্কুল আছে, ছেলে-মেয়ে আছে। আর্ট কলেজে প্রচুর ছেলে-মেয়ে আছে। একাডেমি বলো, যেকোনো গ্যালারিতে হল ভাড়া করে একটা এক্সিবিশন করা সম্ভব না। ব্যয়বহুল। এটা প্রচুর এটা কি আপনাদের অভিজ্ঞতা হলো নিজের আমাদের নিজের ভীষণ করতে অভিজ্ঞতা। গিয়ে? শুধু আমাদের আজকে অভিজ্ঞতা না, সুমন্ত ছোটবেলার থেকেই এক্সিবিশনে যুক্ত। কেন, নেহেরু চিলড্রেন মিউজিয়ামে এক্সিবিশন হতো, ওদের ছোটদেরও এক্সিবিশন হতো। তখনও এক্সিবিশনটা তো নেহেরু চিলড্রেন মিউজিয়াম করতো। আমাদেরও তো কিছু গার্জিয়ানদের তার মধ্যে থাকতো। মানে কিছু তো দিতে হতো নেহেরুকে। তা নয় উনি এত বড় হল ভাড়া করে ছবি বানায়। সেই অভিজ্ঞতাগুলো জানি যে এক্সিবিশনে প্রচুর খরচ। সুমন্ত দিল্লিতে গিয়ে এক্সিবিশন করে এসছে। দেশ-বিদেশে ছবি পাঠাচ্ছে। তার যে খরচটা কি হয় এটা আমরা জানি। সেই কারণে আপনাদের হ্যাঁ, ভালো। সাধারণ ঘরের ছেলেমেয়েদের পক্ষে না, যে তার হয়তো বাড়িতে অনেক ছবি এঁকেছে, কাজ করেছে। সে যে সেটাকে সাধারণ মানুষকে দেখাবে, সেই সুযোগটা সবাই পায় না। আমরা মা-বাবা দুজন, সুমন্ত নিজে, আমাদের সবসময় মনে হয়েছে, "ও আচ্ছা এটা করতে হবে, করো। আমরা তোমার পাশে আছি।" এই যে এগিয়ে দেওয়ার ব্যাপারটা, এখন ও নাই, ওর কাজগুলো নিয়ে আমরা ভাবছি। অনেকের পক্ষে মিনিমাম না হলেও ১৮-১৯,০০০ টাকা হল ভাড়া। বেশি। আরো বেশি। দিনে, দিনে বাড়ছে। তারপরে তার আরো খরচা। প্রতিটা ছবি বাঁধাতে কয়েক হাজার টাকা খরচা। তারপর তাকে ট্রান্সপোর্টেশনের গিয়ে খরচা। তারপরে ভাড়া দিয়ে নিতে হবে। ৭ টা দিন তোমার এক্সিবিশন চলবে, তার খরচা। এটা স্টুডেন্টের পক্ষে সম্ভব? আচ্ছা, আমি বলছি যে ধরুন কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? কনট্যাক্ট নাম্বার? মানে ধরুন আমার তো একটা ভিডিও হয়। হুম। সেই ভিডিও পৃথিবীর কোন প্রান্ত থেকে কি দেখছে আমাদের আচ্ছা, জানা না, নেই, ঠিক না। আছে? তো যদি ধরুন আমাদেরকে কমেন্টে করলো, আমরা আপনাকে জানালাম, সেটা চাইছি না আমি, ঠিক আছে? আপনাদেরকে কিভাবে যোগাযোগ করা যেতে পারে? কনট্যাক্ট নাম্বার দেব? সেটা কি কনট্যাক্ট নাম্বার আমি শেয়ার করতে পারবো? হুম, অবশ্যই, হুম, হুম। অবশ্যই। অবশ্যই। অসুবিধা হবে না? না। মানে ওনারা যদি ফোন করে আপনারা ধরতে পারবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বলব যে আমি আমার মানে ওনাদের সমর্থনেই সমর্থন নিয়ে আমি কনট্যাক্ট নাম্বারটা নিচে দিয়ে দেওয়া থাকবে। আপনারা মানবিকভাবে ফোন করবেন। কোন সময় কি ইন্ডিয়াতে যদি বাইরে থেকে দেখে থাকেন, ইন্ডিয়াতে কি টাইম হতে পারে, সেই খেয়াল রেখে আপনারা ফোন করবেন একটু। বয়স্ক মানুষ তো। আর তো একটু টাইম দেখে আপনারা মোটামুটি কখন ফোন করলে সুবিধা হয় এরকম কিছু ব্যাপার আছে? না, না। এবার তো ফোন করলে তো একদিন ফোন করলে তো বোঝা যাবে। এবার কখন বলতে না, মানে আমি বলতে চাইছি হঠাৎ করে কেউ রাত ১১ টায় ফোন করলো। সেটা তো সম্ভব না। আমি বলছি একটা স্ট্যান্ডার্ড যদি টাইম বলে দেওয়া হয়, আমি বলে দেবো, সেই সময়ই যেন ফোন করে। তো এটা হতে পারে যে কেউ ফোন করছে, ইয়ে করছে। হ্যাঁ, সেটা হতে পারে যদি আমি যখন বাড়িতে থাকি, ধরুন বুধবার দিন, শুক্রবার দিন। ওই বেলা ওই বিকেল হয়। বেলা। বিকেল বেলাতে। হ্যাঁ, হুম। তো আপনারা চেষ্টা করবেন বিকেল বেলাতে এই ফোন নম্বরে যোগাযোগ করে, আর যা কথাবার্তা বলার WhatsApp নাম্বার তো আছে এখানে? হুম, হুম। তাহলে আমি এই যে স্ক্রিনে নাম্বারটা থাকবে যেটা কমেন্টের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে, আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওনাদের সময় মতন ওনারা দেখে আপনাদেরকে রিপ্লাই করলে তারপর আপনি ফোনে যোগাযোগ করবেন। তাহলে ওনাদের পক্ষে সুবিধা হয়। কারণ সবসময় তো ফোন ধরা তো সম্ভব হ্যাঁ, হয়ে ওঠে না। WhatsApp এ রইলো, একটু আমি তারপরে আপনি কনট্যাক্ট তখন আপনি যোগাযোগ করে যোগাযোগ নিলাম। করলে হ্যাঁ। করলেন। আর আপনি আপনাদের কারণটাও বলে দেবেন যে কী কারণে আপনারা যোগাযোগ করতে চাইছেন। এটা তাহলে সুবিধা হবে ওনাদের পক্ষেও আর আপনাদের পক্ষেও। পাশে দাঁড়ান যাতে আরও ভালো আ আরও অনেক বড়ভাবে আমরা কাজ সুমন্ত্র করতে পারি। লাইব্রেরি, সুমন্ত্র আর্ট গ্যালারি, এই যে স্বপ্ন আপনারা দেখছেন নতুনভাবে। আমি আপনাদেরকে কি বলবো, আমাদের বলার তো কিছু ভাষা নেই। আপনি তো আমাদের মানে কাকু কাকিমা। কিন্তু যখন এখানে বসেছি তো এখানে একটু ভদ্রভাবে কথাবার্তা তো বলতেই হয়। যে যাতে আরও বড় করে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের তরফ থেকেও যদি কোনো রকম হেল্প লাগে, আমরা সবসময় নজরদারি তো রয়েছে। আমরা চেষ্টা করব সবসময় পাশে থাকার। আপনারা সুস্থ থাকবেন। যেকোনো সময় আমরা আপনাদের পাশে আছি। আমাদের এই অনুষ্ঠান সবসময় শিল্পী দিয়ে নিয়েই হয়। আজকে একদম ব্যতিক্রম। শিল্পীর সাথে, সাথে শিল্পী একজন তৈরি হয় কি মানসিকতায়, কি ফ্যামিলিতে, কি পরিবারে, আমরা আজকে সাক্ষাৎ করতে পারলাম ওনাদের এক্সপেরিয়েন্সে। আর যারা আপনারা দেখছেন, কম বয়স যারা নিজেরা শিল্পী হওয়ার কথা ভাবছেন বা এখন শিল্পী রয়েছেন, মা আর বাবার উপর দিয়ে কি যায় সেটা আপনারা বুঝতে পারছেন। বাড়িতে যান, নিজেদের মা-বাবার সঙ্গে সময় কাটান, ভালোভাবে থাকুন। আর যে বাবা-মা দেখছেন, তারাও যতক্ষণ পারছেন সন্তানদেরকে এইভাবেই
আগলে ভালো করে ভালোবাসার চেষ্টা করুন। মোবাইল থেকে স্ক্রল করে সময় না দিয়ে আমার মনে হয় যে এগুলো আমাদের সময় এসে গেছে প্রত্যেককে জীবনে বেসিক যে চাহিদাগুলো রয়েছে সেগুলোর দিকে নজর দেওয়া, অন্যদিকে ডিস্ট্র্যাক্ট না হওয়া, মা বাবার সাথে সময় কাটানো, ফ্যামিলির সাথে সময় কাটানো, আর ভালো কিছু কাজ করার। সেটা আপনারা যদি করেন তাহলে আপনাদের ক্ষেত্রেই ভালোই হবে। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। তুমি ডেকেছো, আসতে পারলাম, মনের কিছু কথা বলতে পারলাম, ওটা অনেক। আমি তো যাই, আমার তো ওটা বাড়ি, কিন্তু আমি এখানে সত্যি আমি ডাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভালো থাকবেন অনেক। ঠিক ভালো থেকো। ঠিক।